নৌসিন নিজের রুমে ফ্লোরে বসে কান্না করছে। আজ বুঝতে পারছে অবহেলা কি জিনিস। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে খুবই কান্না করতেছে। আমার স্বাক্ষর দেখে আরো বেশি কান্না পাচ্ছে তার। অনেক বড় ভুল করেছি আমি। এত হীরাকে কাজ ভেবে অনেক ভুল করেছি। আর শিশির, তাকে আমি সোনা ভেবেছি, কিন্তু সে আমাকে ঠকাবে ভাবতে পারিনি। ফ্ল্যাশব্যাক। নৌসিন 3 দিন আগে নিজের বাবার বাসায় যেতেছিল, কিন্তু রাস্তার পাশে শিশিরকে একটা মেয়ের সাথে দেখলো। সে তাদেরকে পিছু করতে উঠে একটা বাড়ির সামনে চলে যায়। কি হলো? এটা কার বাসা? আমি তো আগে কখনো আসিনি। আর শিশির ভাই এখানে কেন? দেখি সে এখানে কি করে। তাই বলে নীরবে সবকিছু দেখতে লাগলো। কিছু সময় পর শিশির মেয়েটা একদমই চলে গেল। আর নৌসিন বাইরে জানলা দিয়ে সব দেখতে লাগলো। কিন্তু জানালা দিয়ে যেটা দেখলো, নৌসিন কল্পনা করতে পারেনি শিশির যে তাকে এমন ভাবে ঠকাবে। সে ভাবতেই পারেনি। আরো তো কথা আছেই। নৌসিন দেখলো শিশির অচেনা মেয়েটি শারীরিক সম্পর্ক করছে। নৌসিন নীরবে চোখের জল ফেলছে। কান্না যেন শিশির অব্দি না যায়, তাই মুখ চেপে আছে। নৌসিন চলে যাবে তখনই তার কানে কিছু কথা ভেসে এলো এবং সে থেকে গেল। বেবি, আর কতদিন নৌরিনের সাথে নাটক করবে? মিথিলা যান, সেই সময় আর বেশি দেরি নাই, খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ করে নাও, আমরা বিয়ে করে নেব। যান। মহসিন ওই মাহিনকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নিলে ওই চৌধুরী গ্রুপ আমার নামে করে তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জান, অনেকদিন তো হলো নাটক। পুরো 2.5 বছর বাটশালী আমাকে তার কাছে যেতে দেয়নি। আসবে জান, খুব তাড়াতাড়ি। এটা আমি কি শুনলাম? এতদিন এই নাটক বাজের সাথে আমি রিলেশন করছি, আবার মাহিমের মতো একটা ছেলে যে কিনা সুযোগ থাকা সত্ত্বেও আমাকে ছুঁয়ে দেখেনি। তাকে আমি অবহেলা দিয়েছি, পরিবারের কাছে ছোট করেছি, কিন্তু আর নয়, সব ঠিক করতে হবে। আর এই শিশিরকে তো আমি পরে দেখে নিব। তারপর থেকে নৌসেন শিশিরকে অ্যাভয়েড করে। দেখা করলে বেশি সময় থাকে না, সব সময় আমার কথা ভাবে হয়তো। তারপর কি হয় জানেন তো? বর্তমান যে করেই হোক, মাহিমকে আমার নিজের করে নিতেই হবে, সে ছাড়া আমি নিঃস্ব। অনেক সময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো ফ্লোরে। রাত 10টার সময় আমি নিজের রুমে এসে দেখলাম নৌসেন ফ্লোরে শুয়ে আছে, চোখ ফুলে গেছে, হয়তো অনেক সময় কান্না করছে। আমি তার কাছে এগিয়ে গেলাম, কত মায়া তার মুখে। তাকালে আমি ভুলে যাই সব। এই জন্য তোমার শত অবহেলা অপমান করার পরও যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা তোমাকে এখন বুঝতে দেওয়া যাবে না। আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসতে শুরু করছো, কিন্তু আমি এখন সেটাই সহজে ধরা দেবো না। পারলেই কিছুটা গেম তো খেলতেই হচ্ছে। আমি নৌসেনের দিকে কিছু সময় তাকে থেকে চলে আসলাম। ইচ্ছে করছে তাকে কোলে করে বিছানায় শুয়ে দিই, কিন্তু এখন সেটা করলে সে খুব সহজেই বুঝে যাবে। মোটের বারে ডান্স ফ্লোরে নাচ করছে সারা ও সঞ্জিদা। তারা আজ কিছুটা আধুনিক পোশাক পরছে, যেটা কোনো মডেলিং ইউজ করে থাকে। তাদের দেখতে পরে থেকে কম সুন্দর লাগছে না। আজকে সবার দৃষ্টি এই দুই রমণীর দিকে, কিন্তু দুই রমণীর দৃষ্টি তাদের থেকে কিছুটা দূরে বসে থাকা শিশিরের দিকে। সারা আর সঞ্জিদা নিজেদের মাঝে কথা বলছে আর শিশিরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দুজন গিয়ে শিশিরের চারপাশে নাচতে লাগলো আর শিশিরকে ড্রিঙ্কস দিতে লাগলো। বাড়ির চারপাশে অন্ধকার, তাই তেমন কিছু বোঝার উপায় নেই। সারা হঠাৎ শিশিরের কানে কি যেন বললো। তখনই শিশির মুচকি হাসি দিয়ে সারার হাত ধরে পাবের উপরে রুমের দিকে যেতে লাগলো। সারা যাওয়ার আগে সারার দিকে চোখ মেরে ইশারা করে গেল। হ্যালো স্যার, পাখি ধরা দিয়েছে। ওকে, জায়গা মতো নিয়ে যাক, খাঁচা ভরে দিব, বাকি কাজটা করে ফেলো। ওকে স্যার। সঞ্জিদা আমার নাচতে নাচতে খেয়াল করলো পাবের এক সাইডে কিছু লোকের সাথে মেয়েরা যাচ্ছে। কি হচ্ছে সেটা দেখতে সঞ্জিদা এগিয়ে গেল। গিয়ে দেখলো খুব নেশা করে আছে সেই মেয়েগুলো। কে মানে দুটা মেয়েকে কোনা দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। সঞ্জিদা বুঝে গেল এখানে কি হচ্ছে, তাই সে নেশায় ভান করে সেখানে চলে গেল। লোক দুটো কিছু বুঝলো না, নিজের মাঝে কথা বলে সঞ্জিদাকেও সাথে নিয়ে নিল। যাক, আজ বস অনেক খুশি হবেন। হুম, 2টার বদলে 3জন। আচ্ছা, তাড়াতাড়ি নে। বস কোথায়? আচ্ছা, খুন মেনিয়ে অন্য দিনের মতো চলে আসবে, আমরা যাই। সঞ্জিদা আর মেয়ে দুটোকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আর গাছের পিছনে লুকে থাকা আশা বেরিয়ে আসলো এবং কাউকে ফোন দিল। স্যার, সঞ্চিতাকে তো নিয়ে 2জন চলে গেল। সমস্যা নেই, বড় স্যার দেখে নিবে। ভয় হচ্ছে স্যার। এই কথা যেন আর না শুনি, বিশেষ করে MK আর NS এর সামনে। ঠিক আছে স্যার। আচ্ছা MK, তুই আসলেই কি করতে যাচ্ছিস? কি করতে চাচ্ছিস সময় হলেই টের পাবি। আসলে এরা দুইজন বন্ধু, তাই একলা থাকলে তুই করে কথা বলে।
সানজিদাকে তো ধরে নিয়ে গেল। কিছুই হবে না, ওদের বস তো আমাদের হাতে। ওই গুটি দিয়ে ওদের বিগ বসকে ধরবো। সব না বুঝতে পারলেও কিছুটা বুঝতে পারছি। সব বুঝতে পারলে তুই আমার জায়গায় থাকতি। হুম। সারা শিশিরকে নিয়ে উপরে চলে আসলো। পিছন থেকে নিয়াম তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, যার কারণে শিশির অজ্ঞান হয়ে গেল। অনেক ভালো কাজ করেছো তুমি। খুব সহজেই যে এমন বড় ঘুঘুকে ধরতে পারবো ভাবতে পারিনি। সবটাই বড় স্যারের ক্রেডিট, ওনার প্ল্যান ছিল। আচ্ছা চলো, একে নিয়ে গিয়ে জায়গা মতো রেখে আসি। ঠিক আছে চলেন, এদিকে আমাদের কাজ সমাপ্ত। একদম। তারপর তারা দুজন শিশিরকে নিয়ে পাবের পিছনের রাস্তা দিয়ে খুব সহজেই চলে গেল। রাত গভীর হবার কারণে সেটা কেউ খেয়াল করলো না। শিশিরকে বেঁধে রাখা হয়েছে একটা অন্ধকার রুমে। তার মাথার উপর জ্বলছে হলুদ কালারের বাল্ব। সেই রুমের বাইরে বসে আছে এমকে ও তাত্তি। তারা কিছু বিষয় নিয়ে কথা বলছে। আচ্ছা স্যার, সঞ্চিতা কোথায় গেল কিছু জানতে পারলাম না তো। তুমি সত্যি একটু ভীতু। যাই হোক, ব্যাপার না। আশা, আমি তোমাকে কি বলছিলাম? সরি স্যার। ইটস ওকে মারুফ। আর আশা, ভয় নেই, চাঁদিদের কিছু হবে না। সারা, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও। স্যার আজ বাসায় যাব না, এখন গেলে সমস্যা হবে। তাহলে তুমি এখানে ওই পাশের রুমে আছো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে স্যার। স্যার, এখন আমরা কি করব? একটু শান্তিতে বসে পড়ো। এনএস, শান্তিতে কোথায় আছে ট্র্যাকিং করো। আচ্ছা, এটা তো আমরা সিসিটিভি থেকে জানতে পারলাম। এমকে মুসকে হাসি হেসে ল্যাপটপ নিয়ে নিজে কিছু সময় ঘাটাঘাটি করে একটা লোকেশন বের করলো, আর সেটা সবার সামনে ধরলেও। ইউ আর গ্রেট স্যার। কিন্তু স্যার, ওর ফোন তো বন্ধ। পারতাম, কিন্তু এত সহজেই জিতে গেলে কি আর ভালো লাগে বলো? আমাদের নতুন অফিসারদেরও একটু পরীক্ষা নেওয়া যাচ্ছে এবং তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক বলছে তো? ইয়েস স্যার, আপনার সাথে কাজ করতে পেরে খুবই ধন্য স্যার। নেক্সট টার্গেট এই জায়গায়। সবাই রেডি হয়ে নাও, বেশি সময় লাগবে না, হয়তো ওদের বিগ বসকেও পেতে পারি। রাত প্রায় অনেকটা গভীর, চারপাশে অন্ধকার প্রচুর। 12টার বেশি বেজে গেছে। নৌসিনের ঘুম ভেঙে গেল। সে আস্তে আস্তে তাকে দেখলো মেঝেতে শুয়ে আছে। তাড়াতাড়ি চোখ কষলিয়ে চারপাশে তাকে আমাকে খুঁজে পেল না। নৌসিন নিজের রুমে এসে বেরিয়ে বাড়ির সব জায়গায়, এমনকি ছাদেও আমাকে খুঁজে পেল না। মাহিম কি আমাকে ছেড়ে চলে গেল? সারা বাড়ি খুঁজে ফেললাম, না না, সে আমাকে ছেড়ে যেতে পারে না। আমাকে তো অনেক ভালোবাসে। হয়তো রেগে কোথাও গেছে, চলে আসবে। নৌসিন রুমে চলে আসলো, ডিভোর্স পেপারটা টেনে ছিঁড়ে ফেললো। তারপর আরেকটা পেপারে কিছু দেখতে পেলো, বের করে দেখলো একটা পেন ড্রাইভ। সেটা নৌসিন ল্যাপটপের সাথে লাগিয়ে হতভম্ব হয়ে গেল, কারণ সেখানে শিশিরের খারাপ কাজের প্রমাণ ছিল। নৌসিন জানতে পেরেছিল শিশির তার সম্পত্তির জন্য ভালোবেসেছিল, কিন্তু সে যে ক্রিমিনাল তা জানতো না। নৌসিন আজ খুব আফসোস করছে শিশিরকে ভালোবাসতো বলে। এইগুলো মাহিম কিভাবে পারলো? যেটাই হোক না কেন, সে সব শেষ হবার আগেই আমি বুঝতে তো পারছি যে কাঁচের পিছনে এতদিন ছুটছিলাম হিরেকে ভুল ভেবে। আমি জানি মাহিম আমাকে এখনো অনেক ভালোবাসে, শুধুই সেটা ঘৃণার উপর মরিচিকা পড়ে গেছে। সেটা আমাকে ঠিক করতে হবে। তারপর নৌসিন নিজের ফোনটা হাতে নিয়ে আমাকে বারবার ফোন করতে লাগলো, কিন্তু প্রতিবার ফোন বন্ধ। তাই সে অস্থির হয়ে গেল, ফোন দিচ্ছে আর কান্না করছে। নদীর পাড়ে তেজি পোকার ঢাক, চারপাশে অন্ধকার। দূর থেকে শিয়ালের হাঁক শোনা যাচ্ছে, মাঝে মাঝে কিছু অদ্ভুত পাখির ডাক শোনা যায়। এমকে আর তার টিম দাঁড়িয়ে আছে গড়াই নদীর তীরে। দূরে কিছু লোককে দেখা যাচ্ছে যারা জাহাজের ভিতর যাচ্ছে আর বের হচ্ছে। মাঝে মাঝে কয়েকজন মেয়েকে জাহাজে তোলা হচ্ছে। স্যার, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? তাদের উপর হামলা করলে তো হয়। করতে পারি, কিন্তু প্রত্যেক মাসের আজকের দিনে এখানে সবার বিগ বস আসে এই ডিলটা করতে, কারণ আজকের দিনে সব থেকে বড় চালান দেওয়া হয়। স্যার, আপনি জানলেন কিভাবে? থাক না কিছু রহস্য। স্যার অনেক তো রাত হলো, আর কত সময় লাগবে তার আসতে? চলে আসবে বড়, একটু তো রাত করেই আসবে। স্যার ছাড়ার কিছু হবে না তো? সে একজন সিআইডি অফিসার, নিজের খেয়াল রাখতে পারবে। রাত দূরের সময় সে কিছু সংখ্যক গাড়ি এসে থামলো, হয়তো সেটাই তাদের বিগ বস। চারপাশে গার্ড ভরে গেল, প্রায় 100 লোক হবে, সবার হাতে আধুনিক অস্ত্র। স্যার এরা তো অনেক। আমাদের উপর মহল থেকে কিছু অফিসার নেওয়া দরকার ছিল। এনএস, তোমরা ভুলে যাচ্ছ কার সাথে কাজ করছো এন্ড তোমাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। সরি স্যার, কিন্তু তো স্যার কি করব? এনএস, নিয়াম, আশা আর সঞ্জিদা তোমরা পিছনের দিক দিয়ে জাহাজের ভেতরে চলে যাবে। আমি এই দিকটা দেখছি। স্যার আপনি একলা? তোমার টেনশন নিও না, তোমাদের স্যার একলাই সব সামলে দিবে, সাথে তো মারুফ আছে। তারপর ওরা চারজন চলে গেল।
মারো, এখানে যা হবে না কেন নিজের মাঝে রাখবে এবং ভুলেও সামনে তাকাবে না। কেন স্যার? আচ্ছা, কিছুই করতে হবে না, তুমি গিয়ে গাড়ি রেডি করো, আমরা আসছি। কিন্তু স্যার আপনি। আরে যেটা বললাম সেটা কর। ওকে স্যার। মারুফ সেখান থেকে চলে গেল। এমকে নিজের পকেট থেকে একটা মাস্ক বের করে পরে নিল, যেটার উপর সুন্দর করে লেখা আছে ডিবেকে। এর মানে কি সেটা পরেই বলছি। এত সময় বিগ বস কিছু ক্লায়েন্টের সাথে মেয়ে পাচার আর ড্রাগস নিয়ে ডিলস করছে, আর চারপাশে খুব গার্ড। এমকে নিজের জায়গা থেকে বেরিয়ে আসলো, কানে ব্লুটুথ ডিভাইস ছিল যেটা দিয়ে কাউকে অর্ডার করলো ময়দানের রক্ত দেখতে চাই তাজা। ওকে বস, আপনারা ইশারা অপেক্ষায় ছিলাম। কিছু সময়ের সাথে সাথে বিগ বসের সব লোক মাটিতে লুটিয়ে পড়ছে। একবার যার গায়ে গুলি লাগছে সে ডাইরেক্ট উপরে। কিছু সময়ের মাঝে সব ক্লিয়ার, কিন্তু গুলি যে চলছে কোথা থেকে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। শুধু সাই সেই শব্দ ভেসে যাচ্ছে আর চিৎকার শোনা যাচ্ছে। ময়দান ফাঁকা, শুধু বেঁচে আছে বিগ বস আর কিছু ক্লায়েন্ট। অন্যদিকে এনএস, নিয়াম, সঞ্জিতা, আশা খুবই সাবধানের সাথে ভেতরে প্রবেশ করছে। সামনে যাকে পাচ্ছে উড়িয়ে দিচ্ছে। একসময় তারা ভেতরে সবাইকে শেষ করে দিল। ওই যে সামনের রুমে দেখতে পারছো, ওইটাই হয়তো মেয়েগুলো আছে। ইয়েস স্যার। খুব সাবধানে পিছনে দরজা দিয়ে বের করে নাও। তুমিও যাও, আমি এই দিকে দেখছি সামনে কি হলো। ওকে স্যার। এনএস জাহাজের সামনে চলে গেল। গিয়ে দেখলাম চারপাশে অনেক লোক, কিন্তু আগের পোশাকে নয়, এমন কিছুটা ভিন্ন। নিজে মুচকে এসে চলে গেল। সে হয়তো বুঝতে পেরেছে কি ঘটেছে এখানে। বিগ বস আর তার সাথে থাকা কিছু লোক ভয়ে কাঁপছে, কারণ কিছু সময়ের মাঝে তাদের সকল লোক মরে গেছে, কিন্তু কে মেরেছে এখনো সে সামনে আসেনি। হঠাৎ সিটি বাজানোর শব্দ শোনা গেল, সেটা একদম ভয়ঙ্কর লাগছে। আস্তে আস্তে তাদের দেখে এগিয়ে আসছে। একসময় তারা দেখতে পেলো কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে তুই? তোদের বিনাশ। আমাকে তুই চিনিস না? তুইও তো আমাকে চিনিস না। অন্ধকার থেকে বেরিয়ে আসলাম। ছেলেটি মুখে ডেভিল ভয়েস গ্যাং এর মাস্ক। বিগ বস বুঝে গেল কে তাদের সামনে দাঁড়িয়েছে। একলা এসে কিছুই করতে পারবি না। এত কথা কিসের? এ আমার সব লোকদের মেরেছে, একে তো শেষ করে দিতে হবে। তখনই নিজের বন্দুক বের করে গুলি করতে যাবে, পাশ থেকে একটা গুলি এসে তার হাত ফুটো করে দিয়ে গেল। লোকটা চিৎকার করতে লাগলো, আমি একলা এসেছি ভেবে ভুল করিস। আশেপাশে তাকে দেখো বাচ্চারা। এমকে কথা শুনে বিগ বস চারপাশে তাকে দেখলো, তাদের কিছু অদ্ভুত পোশাকধারী লোক ঘিরে রেখেছে, যাদের গায়ে ডেডলি বয়েজ গ্যাং এর পোশাক। তোদের সময় শেষ, সবাইকে মেরে দেবো। নো ব্যাক বস, তোর সাথে আমার কিছু হিসেব আছে। আমার সাথে তো আবার কিসের লেনদেন? সেটা সময় বলে দিবে। বয়েস, বাকিদের মেয়ের লাশ গুম করে দাও, আর এই জায়গায় পরিষ্কার চাই। ওকে বস। বিগ বসের সাথে থাকা কয়েকজনকে তারা মেরে দিল। নিজেদের বসের কথা শুনে চারপাশে পরিষ্কার করে দিল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু কিছু সময়ের মাঝেই কি হলো কেউ বুঝতে পারলো না। এত সময়ে এমকে নিজের রূপ চেঞ্জ করে নিয়েছে, মাস্ক খুলে জাহাজের ভেতর থেকে বাকি সবাই চলে আসলো। সাথে কয়েকশো মেয়ে আছে যাদেরকে বিগ বস পাসের করতে চেয়েছিল। তো বিগ বস, তোর তো খেল খতম। তুই কে? আর আগেই কে ছিল? আগে কে ছিল আমি জানতাম না, কিন্তু সে আমার কাজ সহজ করে দিয়েছে। কিছু তো ঘাবলা আছে। সেটাই খুঁজতে থাক। বিগ বস নিজের বন্দুক দিয়ে এমকের দিকে গুলি করতে যাবে, তখন মারুফ বিগ বসের পায়ে গুলি করলো। আপনি ঠিক আছেন স্যার? একদম, একে অজ্ঞান করে গাড়িতে তোল আর জায়গা মতো নিয়ে যাও। ওকে স্যার। মারুফ বিগ বসকে নিয়ে চলে গেল। তাদের থেকে কিছুটা দূরে সবাই দাঁড়িয়ে ছিল, মানে এনএস, নিয়াম, সঞ্জিতা, আশা আর পিছনে কয়েকশো মেয়ে। তোমরা সবাই ঠিক আছো? ইয়েস স্যার। সারা কোথায়? তখন ভেতর থেকে সারা বেরিয়ে আসলো। ঠিক আছো তুমি? একদম স্যার। তো গার্লস, তোমরা সবাই নিরাপদ। তোমাদের বাসার ঠিকানা এদের দিয়ে দাও, তোমাদেরকে সঠিক মতো বাসায় পৌঁছে দেবে। ধন্যবাদ আপনাকে আমাদের বাঁচানোর জন্য। এখানে আমাদের প্রায় 20 দিন আটকে রেখেছিল। সবাই কান্না করছে, এটা তাদের খুশির কান্না। আচ্ছা বোনরা, কান্না করো না, সকাল হতেই তোমরা তোমাদের পরিবারের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। এনএস, সব ব্যবস্থা করে দাও। ওকে স্যার। আচ্ছা, আপনার পরিচয়টা কি জানতে পারি? পরিচয় তো দিতে পারবো না, কিন্তু এটা জেনে দেখো, সিক্রেট সিআইডি অফিসার এমকে, আর এরা আমার টিম। তারপর সেখান থেকে এমকে তার টিম নিয়ে চলে গেল। শুধু এনএস থাকলো। সে কাউকে ফোন করে কিছু কথা বলে নিলো। কিছু সময় পর সে একটা ছেলে আসলো। এদের বাড়িতে পৌঁছে দিও। ওকে ভাই। এনএস নিজের কাজ অন্যকে বুঝিয়ে দিয়ে চলে গেল। খুব সকালে নৌসিনের ঘুম ভেঙে গেল। রাতে আমাকে ফোন দিয়ে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল করেনি। সকালে চোখ খুলে প্রথমে চোখ গেল সোফায়, দেখতে পারলো তার ভালোবাসার মানুষটি শুয়ে আছে। সে দ্রুত বিছানা থেকে উঠে আমার কাছে আসলো। যখন ডাকতে যাবে সে মনে করে হাত সরিয়ে আনলো। না, এখন ডাকা যাবে না, হয়তো রেগে যাবে। অনেক রাতে বাড়ি এসেছে, এখন একটু ঘুমুক। কি সুন্দর লাগছে মাহিমকে,
এতদিন সামনে থেকেও খেয়াল করি নাই, পশুর মতো নির্যাতন করেছি। কোনো ব্যাপার না, ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেব। আজ তার জন্য পছন্দের পরোটা বানাই। সেটাই করি। তারপর নৌসেন আমার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। কারণ নিশ্চয়ই আমার মুখে পড়ার জন্য আমার ঘুম ভেঙে গিয়েছিল। তখনই বুঝতে পেরেছিলাম নৌসেন, কিন্তু কিছু কি করে সেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। ভাবতে পারিনি সে আমাকে চুমু দেবে। যা, পাগলিটা আমাকে ভালোবাসতে চায়, আমি তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু তুমি আমার সাথে আগে যেটা করেছো তার জন্য একটু শাস্তি দিতেই হবে। কথাগুলো মনে মনে বলে আমি আবার ঘুমিয়ে পড়লাম। নৌসেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। এত সকালে এখনো কেউ ঘুম থেকে উঠেনি। কিচেনে গিয়ে আলু কেটে ভাজি করলো, আটা মেখে পরোটা বানালো। নৌসেন নিজের বাসা থেকে টুকটাক কাজ করতো, তাতে আমার সমস্যা হয়নি। ডিম ভাজি করলো। এটুকু করতে করতে অনেক সকাল হয়ে গেল। মা ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে দেখে নৌসিন মা, তোর কি খিদে লাগছে? এত সকালে রান্নাঘরে তুই আমাকে বলতে পারতিস। আরে আম্মু, তেমন কিছু না, আজ ইচ্ছে করলো তাই বানাতে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, যা, বাকিটুকু আমি করে দিচ্ছি। তুমি যাও তো, বাকিদের ডেকে আনো, আমারও হয়ে গেছে, টেবিল সাজিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা চলে গেল আর নৌসেন মুচকি হেসে আবার কাজে মন দিল। খাবার টেবিলে সাজিয়ে রাখলো। আজকে খুশি মনে সব কাজ করছে। রুমে এসে দেখলো আমি এখনো ঘুমিয়ে আছি। কত সকাল হলো আর সে এখনো শুয়ে আছে? না, এখন ডাকতে হবে। এই যে ওঠো, অনেক সকাল হয়ে গেছে। কি হলো? ওঠো ধাক্কা দিয়ে। আমাকে ঘুমাতে দিত। আমাকে মারতে পারলে তুমি? আপনি এখন আমার বউ না যে আমার কথা আমার শুনতে হবে। ডিসকাস্টিং। আচ্ছা ঠিক আছে, নিচে আসুন, খাবার খাবেন। এই কয়েকদিন যখন ডাকনি কেউ, আমার খাওয়া দাওয়া নিয়ে কারো চিন্তা নেই, তাই দরদ দেখাতে হবে না এখন। নিচে আসুন, খাবার রেডি করেছি। আর হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়নি, তাই এখনো তুমি আমার স্বামী। স্বামী? সেটা তো আপনার শিশির। আমি তাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। একদিনের ভালোবাসা? আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, খুব নষ্ট করে দিল। বিরক্ত হয়ে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম আর নৌসিন গালে হাত দিয়ে বসে আছে। একটা চর কিছুই না আমার কাছে, এর থেকে বেশি আমি তোমার ওপর অত্যাচার করেছি, সব মুখ বুজে সহ্য করে নিব। আমি ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। নৌসিনকে রুমের মাঝে দেখলাম না, হয়তো নিচে গেছে। কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। ব্রেকিং নিউজ, গতকাল রাতে জেলার সব এলাকায় হারিয়ে যাওয়া মেয়েদের বাড়িতে পাওয়া গেছে। তাদের থেকে ময়দার তদন্ত করে জানা গেছে যে তাদেরকে বিভিন্ন জায়গায় থেকে তুলে নেওয়া হয়েছে এবং বেশিরভাগ তারা পাবে যেতে। আর সব থেকে বড় খবর হচ্ছে তাদের রক্ষা করছে এসকে ও তার টিম। একটি মেয়ের থেকে জানা গেছে তারা সিক্রেট সিআইডি অফিসার। ওর আগেও এসকে অনেক কাজ করেছে, কিন্তু তারা কে ছিল জানা যায়নি। কিন্তু এখন বুঝতে পারছে সবাই, দেশ ব্যাপী গর্বিত এমন অফিসার পেয়ে, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কেউ দেখেনি। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতেই খবরটা কানে আসলো। সামনে তাকে দেখছি আব্বু আম্মু আর মিন খাবার খাচ্ছে আর নৌসিন দাঁড়িয়ে সবাইকে খেতে দিচ্ছে। বাবা এত সময় খবর দেখতেছিল। বুঝলে মিমের মা, এই অফিসার দারুণ কাজ করছে ছদ্মবেশী হয়ে। এমন অফিসার যেন সবাই হয়। এখনকার সবাই ঘুষখোর। সবাই এক না। আমি তাদের এই কথা কান না দিয়ে হেঁটে বাইরে চলে যাব, তখন নৌসিন আমার সামনে চলে আসলো। আমি পাশ কাটিয়ে চলে যাব, কিন্তু আমার সামনে দাঁড়ালো। কি হলো, বারবার সামনে এসে দাঁড়াচ্ছ কেন? এত সকালে ভার্সিটি যাচ্ছ কেন? আর নাস্তা করে নাও। এইবারের খাবার আমার জন্য বন্ধ হয়ে গেছে, আপনার জন্য। আমি সব ঠিক করে দেব। লাগবে না, তাই বলে চলে আসতে যাব, কিন্তু নৌসিন আমার পিছন থেকে হাত চেপে ধরলো। আমি ঝটকে মেরে সরে নিলাম, এতে নৌসিন কিছুটা পিছিয়ে গেল। এটা কোন ধরনের অসভ্যতাম? আমি বাবার কথা শুনে থেকে গেলাম। কোনো পর মহিলা আমাকে ছোঁয়ার অধিকার পায় কোথা থেকে? এই কথা শুনে মা আমাকে এসে চড় মারলো। লজ্জা করে না নিজের বউকে এই কথা বলতে? না, করে না, কারণ কাল আমি তাকে মুক্ত করে দিয়েছি। মাহিম! আম্মু যেই মারতে যাবে তখন নৌসিন এসে আমার সামনে দাঁড়ালো। প্লিজ আম্মু, ওকে কিছু বলো না। নওশিন, সরে যা তোর মায়ের সামনে থেকে। বাবা, মাহিমের দোষ নেই। তোকে কি সব বলছে? এই সবই আমার প্রাপ্য মা। আমি নিশ্চুপ। মা, আজ তোমাদের একটা কথা বলবো, প্লিজ আমাকে ভুল বুঝো না।
তোমরা কিন্তু আমাকে সেই দিন কথা দিয়েছিলে। আচ্ছা মা, বল। আচ্ছা, আসলে মা, এতদিন যা হয়েছে আপনার ছেলের কোনো দোষ নেই। তারপর সব ঘটনা খুলে বলল। আপনারা তো জানেন। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দিন। এইসব একদমই ঠিক করনি। মা, বাবা, নৌসিন, মিম কান্না করছে ঘটনা শুনে। আমি সবার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। জানতাম একদিন সত্যি জানলে এরা এমনই করবে, কিন্তু এত তাড়াতাড়ি জানতে পারবে ভাবতে পারিনি। এদের ইমোশনাল দেখে আমার লাভ নেই। এই কয়েকদিন এরা আমার সাথে ভালো করে কথা বলেনি, তাই কিছুটা কষ্ট পাক। দেখুক প্রিয়জনের অবহেলা কেমন লাগে। মাহিম, আয় বাবা, একসাথে খাবার খাই। আপনাদের সাথে খাবার খেলে তো সম্মান থাকবে না আপনাদের। বাবা, আমাদের তুই ক্ষমা করে দে। তোমাদের যেটা বোঝানো হয়েছে সেটা করছো, কিন্তু আমার উপর তোমাদের বিশ্বাস রাখা উচিত ছিল। আমাদের ভুল হয়ে গেছে। মিম আমার পাশে এসে দাঁড়ালো, আস্তে করে আমার হাত চেপে ধরলো, কান্না করে মুখ নিয়ে আমার দিকে তাকালো। ভাইয়া, আমাদের কি মাফ করা যায় না? আমি মিমের দিকে তাকিয়ে তার হাত ছাড়িয়ে দিলাম। আপনার এই সুন্দর হাত দিয়ে আমার মতো নোংরা ছেলেকে ধরবেন না। প্লিজ এদেরকে মাফ করে দাও। যা করার তো আমি করেছি। আমার ব্যাপার আমি বুঝবো। আয় একসাথে খাই, তোকে আমি খাইয়ে দিচ্ছি। লাগবে না। এই কয়েকদিন কোথায় ছিল? আমাকে রেখে একলা খাও, তখন আমার কত কষ্ট লাগে জানো। আমি আর কথা না বলে চলে আসলাম। সবাই কান্না করছে। প্লিজ যেও না, আমি তোমার জন্য পছন্দের পরোটা বানিয়েছি, খেয়ে যাও। মা প্লিজ মাহিমকে খেয়ে যেতে বলেন। এখন কেন এমন করছেন? আমার ভাইকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না আপনার? প্লিজ আমাকে ক্ষমা করে দাও মিম, আমি বুঝতে পারি নাই। আপনার ওপর আমার কোনো রাগ নেই। ভাইয়া থেকে ক্ষমা চেয়ে নিয়ে। বাবা মা, তোমরা কি আমার উপর রেগে আছো? প্লিজ আমাকে ভুল বুঝো না, নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দাও। হ্যাঁ না রে পাগলি, কিন্তু তুমি কাজটা ভালো করনি মা। সরি বাবা, আমি নিজেই বুঝতে পারিনি। এখন তো আপনার ছেলেকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিচ্ছে। আমি জানি মাহিম তোমাকে এখনো ভালোবাসে, তুমি চেষ্টা করতে থাকো, সফল হবে। ধন্যবাদ মা আমাকে বোঝার জন্য। তুই আমার মেয়ের মতন, মেয়ে তো ভুল করতেই পারে, তাই বলে কি রাগ করে থাকবো? আচ্ছা, এখন খাবার খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। দেখি আপনার ছেলে কোথায় গেল, তাকে তো আবার মানাতে হবে। নৌসিন মুসকে হেসে চলে গেল। নতুন আশা সে পেয়েছে। নৌসিন রেডি হয়ে ভার্সিটি চলে আসলো। আসছে একটু তাড়াতাড়ি আসছে, কারণ আমি তাড়াতাড়ি আসছি। ভার্সিটি এসে আমাকে খুঁজলো, কিন্তু পেলো না। প্রত্যেকদিন জায়গায় বসি, সেখানেও খুঁজলো, কিন্তু পেলো না। সে হতাশ হয়ে ক্যান্টিনে গিয়ে বসলো। কি হলো, আজ মাহিম ভার্সিটি আসলো না কেন? সকালে তো খেয়ে আসেনি। ভার্সিটি ক্যান্টিনে খেয়ে নিবে ভেবেছিলাম, কিন্তু ও এখানেও আসেনি। কোথায় যেতে পারে বুঝতে পারছি না। অন্যদিকে একটা রুমের মাঝে চেয়ারের উপরে বেঁধে রাখা হয়েছে শিশির আর বিগ বসকে। বাইরের সূর্য আলো থাকলেও রুমের মাঝে অন্ধকার বিরাজ করছে। শিশিরে অল্প অল্প জ্ঞান ফিরছে, কিন্তু বিগ বস এখনো ঘুমে আচ্ছন্ন। শিশির জেগে উঠে চারপাশে তাকে পরিস্থিতি বুঝে গেল, কিন্তু বেশি অবাক হলো যখন তার পাশে বিগ বসকে দেখলো। তার মানে এরা আমার বিগ বসকে ধরে আনছে, কিন্তু এরা কারা? এখনো তোর সামনে আসলো না। শিশির চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তখনই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। লাকি, এ লাকি, উঠে পড়। আরে ভাই, এত ডাকছি, উঠছিস না কেন? আমাদের এখান থেকে পালাতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। অনেক কষ্ট করে নিজের হাতের বাঁধন খুলতে পারলো না। লাকিকে কি অজ্ঞান করে রাখছে? আর তাকেও বা কিভাবে ধরলো? ওকে তো ধরা কঠিন ব্যাপার ছিল, আর আমাকে বা চিনল কিভাবে? এভাবে নিজে নিজে অনেক কথা বলছে। আর এত কথা কিসের ব্রো? কে তুই? আমাকে কেন তুলে আনছিস? সবুর কর, তোকে তুলে আনা কোনো ব্যাপার না। ছোট্ট একটা চাল ছেলে ছিলাম, তাই আরবি। কে তোরা? দেখ তো চাষ কে আমরা। তারপর আমি রুমের মাঝে প্রবেশ করলাম। তুই তুই আমাদের তুলে আনছিস? সরি ভাইয়া, আমাদের কি আপনাকে তুলে আনার সাহস হচ্ছে বলেন? তাড়াতাড়ি আমাদের এখান থেকে মুক্ত কর। করে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে কেন ধরে আনা হয়েছে? জানি না, হয়তো আমাদের শত্রু। আপনারা কি খারাপ কাজ করেন? এত কথা বলিস কেন? তাড়াতাড়ি আমাকে মুক্ত কর, না হলে তোর খবর আছে। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে, পাগলের মতো হাসছিস কেন? তুই এখনো বোকা রে শিশির। মানে?
অপেক্ষা কর, এখনই বুঝতে পারবি। কিছু সময় পর আশা স্যার সঞ্জিদা নিয়ে মারুফ রুমে আসলো। মারুফ, যাও গিয়ে পানি নিয়ে এসো, ওর মুখে ছুড়ে মারো। ওকে স্যার। দেখ তো এই মেয়েকে চিনতে পারিস নাকি? এটাই তো সে মেয়ে। যেটা ভাবছিস সেটাই, তোকে প্ল্যান করে তুলে আনলাম। অনেক বড় ভুল করেছিস। এত কথা কিসের শালা, কে তো উত্তম মধ্যম দিয়ে হয়। বুঝতে পারছি তুই কেন আমাকে তুলে আনছিস। আমি তোর বউয়ের সাথে লাইন মেরেছি। শিশির এই কথা শুনে নাফিস বাদে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। তাকে থাকার কথা, তারা কেউ জানে না যে আমি বিবাহিত। নাফিস গিয়ে শিশিরকে এক ঘুষি মারলো। চুপ কর কুত্তা। নাফিস থাম তো, মাথা গরম করে চলবে না। তোর বউকে তো আমি নিয়েই ছাড়বো। পারবি না। সে আমাকে কত ভালোবাসে জানিস তো। ফোন করে দেখ, তোলে নাকি তোর ফোন। আমি গিয়ে শিশিরের ফোন তার কাছে দিলাম। সে নৌসিনকে ফোন দিল, কিন্তু বেজে কেটে গেল। কয়েকবার ফোন দেওয়ার পর কেটে দিতে লাগলো। অপর পাশে একসময় ফোন আর গেল না। ধরবে না, ফোন যতই দিস না কেন। কি করছিস বল। কিছুই না, জাস্ট তোর সত্যি তার সামনে চলে গেছে। মানে? নাফিস ভিডিওগুলো দেখিয়ে দে। আচ্ছা। নাফিস শিশিরের সব কুকর্মগুলো দেখাতে লাগলো। এগুলো দেখে শিশির তো ঘাবড়ে গেল। এগুলো কোথায় পেলি তুই? আমাকে তুই এখনো ভালো করে চিনিস না রে। মারুফ এসে বিগ বস, যার নাম লাকি, তার মুখে পানি ছুড়ে মারলো। কিছু সময়ের মাঝে তার জ্ঞান ফিরে আসলো। লাকি চোখ খুলে তাকে দেখলো, তাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। পাশে তাকে দেখলো তার বড় ভাই শিশির, আর সামনে তাকে দেখলো রাতের সেই ছেলেটি। তুই আমাদের তুলে এনে ভালো করিসনি ভাই, তুই কিছু করো। তোর সাথে তো অনেকেই ছিল, কিভাবে হলো এইসব? আসলে আমি বলছি দাঁড়া, নিয়াম এদের সকালের খবরটা দেখে দাও তো। ওকে স্যার। তারপর নিয়াম এসে আজ সকালের তাজা খবরটা দেখালো। তার মানে তুই আমাদের সব শেষ করে দিয়েছিস। ইয়া ব্রো, কি হলো শিশির ভাইয়া, আপনি অবাক হয়ে আছেন কেন? খবরে যেটা বললো সেটা যদি সত্যি হয় তাহলে তুই এমকে। এইসব কথা পরে, আগে বল তোদের বস কোথায়? আমি বস? আমার কোনো বস নেই। আমাকে বোকা ভেবো না। স্যার, এদেরকে একটা শিক্ষা দিন। জি স্যার, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। ঠিক বলেছে স্যার। আরে না, আমাদের ছেড়ে দে, তাহলে তোর জন্য ভালো হবে। আমার বাবাকে তুই চিনিস না। তোর বাবাকে আমার জানা দরকার নেই। নাফিস এদের আপ্যায়ন শুরু কর। আচ্ছা ঠিক আছে। তারপর নাফিস, নিয়াম, মারুফ সবাই লাকিয়ে শিশিরকে অত্যাচার করতে লাগলো। সেটা সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগলো। ভাই কিছু একটা করো, আমি সহ্য করতে পারছি না। তোরা যত টাকা চাস আমি দিয়ে দিব, তবু আমাদের ছেড়ে দে। কত টাকা দিবি? তুই যত টাকা চাস। সবাই থেমে যাও, ওর কাছ থেকে সরে আসো। স্যার আপনি আপনি টাকার কথা শুনে থেমে গেলেন? টাকা ছাড়া আর দলিয়া চলে না। স্যার এটা আপনি কি বলছেন? মারুফ একটা চেয়ার নিয়ে আসো। ওকে স্যার। মারুফ চেয়ার নিয়ে এসে দিল। আমি সেই চেয়ারে অনেক আরাম করে বসলাম। নাফিস, ভাবিদেরকে বাইরে যেতে বল। স্যার, আমরা কেন বাইরে যাব? নাফিস, ঠিক আছে চল তোমরা বাইরে। বুঝলে অফিসার, টাকার কাছে সবাই গোলাম। নাফিসকে নিয়ে তাদের বাইরে চলে গেল। স্যার, এমকে স্যার যে এমন করবে আমরা ভাবতে পারছি না। সবার মতো তিনিও টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। স্যার আপনি তো কিছুই বললেন না, নাকি আপনিও? অনেক বলছো তোমরা, এবার চুপ করো। তোমাদের এমকে স্যার যা করবেন ভেবে চিন্তে করবেন, এটাও হয়তো কোনো প্ল্যানের অংশ, সেটা সময় বলে দিবে। আচ্ছা এবার কথায় আসি। বল, কত টাকা চাই? তোদের পার্টনার হতে চাই। এটা কখনো না। লাকি চুপ যা। এই তো বুদ্ধিমান। একবার এখান থেকে ছাড়া পাই, তারপর বুঝাবো আমি কি জিনিস। যতই শিয়ানা হও না কেন, তুই চলিস ডালে ডালে, আমি চলিস শিরায় শিরায়। কি হলো, রাজি তো? ঠিক আছে। আচ্ছা তুই কে সেটা কিন্তু বললি না। তোরা যেহেতু আমার পার্টনার, তাই বলছি আমি এমকে। বাহ, অনেক বড় অফিসার, তোকে আমার লাগবে। এবার তোর রেড গ্যাং সম্পর্কে কিছু বল। কি বলিস? লুকে লাভ কি বল, আমরা তো পার্টনার, আর তুই জানিস আমার ক্ষমতা, তাই এইটুকু তো জানি। রেড গ্যাংয়ের বস আমার বাবা, আজ পর্যন্ত কেউ তাকে দেখে নাই। ভাইয়া চুপ যাও। এতে করা কেন ছোট? আচ্ছা আমাকে আঙ্কেলের সাথে কথা বলে দিস। সেটা সম্ভব নয়।
5,000 কোটি টাকার ড্রাগস আমার কাছে, ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কখন হবে দেখা, তাই বল। আজকে। ওকে, সন্ধ্যার পর রেডি থাকিস। তারপর আমি রুমের থেকে চলে আসলাম, নিজের বোতাম থেকে ক্যামেরা বের করে স্যারের হাতে দিলাম। ভিডিওটা সুন্দর করে এডিট করো। আর হ্যাঁ, জানি তোমাদের মনে অনেক কথা আছে, সেটা পরে জানবে। সন্ধ্যার পর রেডি থেকো, চল নাফিস। আমি নাফিসকে বলে সেই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আমার পিছনে নাফিসও চলে আসলো। ভাইয়া এটা তুমি কি করলে? ছোট, এই শালাকে বাবার সামনে মারবো, তাই বাকিটুকু পরে বুঝে যাবি। নৌসিন অনেক সময় ক্যান্টিনে বসে রইলো, কিন্তু যার অপেক্ষায় আছে সে এখনো আসলো না। তাই সে উঠে আবার ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। বগলতলায় তাকে দেখলো শুধু মারি আর বৃষ্টি আছে। তবে সে নিরাশ হলো। নৌসিন তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভাবছে যে তাদের কাছে যাবে কিনা, কারণ তাদের সাথে যে অনেক খারাপ ব্যবহার করছে। অনেক ভেবে চিন্তে সে মারিয়া বৃষ্টির দিকে এগিয়ে গেল। অন্যদিকে মারিয়া ও বৃষ্টি রোজকার মতো এসে গল্প করতে লাগলো। তখনই খেয়াল করলো তাদের পাশে কেউ সে দাঁড়িয়েছে। তারা দুই পাশে তাকে অবাক হয়ে গেল, নিজেদের মাঝে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কিরে বৃষ্টি, আজ কি সূর্য অন্যদিকে উঠেছে? সেটাই তো ভাবছি, বড়লোকের আদরের ঘরের দুলালি আমাদের এখানে। হয়তো আবারও কথা শোনাতে এসেছেন। এদের কথা শুনে নৌসিন কিছু বলছে না, কারণ সে জানে এই কয়েক মাসে সে তাদের সাথে কেমন আচরণ করেছে। তো আপনি হঠাৎ আমাদের এইখানে কেন? সরি। কিরে মারিয়া, আমরা কি ভুল শুনছি? আমার তো তাই মনে হচ্ছে। চিমটি কাটতো। এই নে। আহ, সত্যি রে এটা তো। মিস নৌসিন, আপনি আমাদেরকে সরি বলছেন কেন? তোদের সাথে খারাপ ব্যবহার করার জন্য। সেই সব আমরা ভুলে গেছি। আচ্ছা, আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি? না, যে বন্ধুদের ভুল বুঝতে পারে সে আবার কখনো ঠিক হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। চলে যা, তোর সাথে কথা বলার ইচ্ছে আমাদের নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ মাহিম আসেনি তো? আরে রে, আজ ভূতের মুখে রাম রাম দেখছি। সেটাই তো দেখছি। আপনি আবার মাহিমের খোঁজ করছেন কেন? হয়তো আবার অপমান করবে। তোরা যেমনটা ভাবছিস তা নয়। মাহিম কোথায় সেটা আমরা জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে তোরা, আমার ভুল হয়ে গেছে। কান্না করছেন কেন? মাহিমের কথা জেনে আপনি কি করবেন? মাহিম আমার হাজবেন্ড, তাই জিজ্ঞেস করছি। এই কথা শুনে তারা দুজন চমকে উঠলো, সাথে চিৎকার করে উঠলো। কি? আপনি কি বলছেন এটা? প্লিজ তোরা বল মাহিম কোথায়? যখন দেখলো তারা দুজন কিছু বলছে না দেখে নৌসিন তাদের পায়ে পড়ে গেল আর কান্না করতে লাগলো। আরে আরে, কি করিস? সবাই দেখবে তো। না দেখুক, তবু আমাকে ক্ষমা করে দে। আচ্ছা দিয়েছি, এখন তো উঠে পড়। নৌসিন উঠে পড়লো, কিন্তু কান্না থামছে না। নিজের ভুল বুঝতে পারছে। সত্যি আমাকে ক্ষমা করেছিস তো? হ্যাঁ, তুই তো একসময় আমাদের বেস্ট ছিলি। তার মানে এখন আর ভাবছিস না? আচ্ছা, কান্না করিস না। তোর আর মাহিমের বিয়ে কিভাবে হলো বলতো? প্লিজ, শোনার পর রাগ করিস না। আমি শিশিরের প্রতি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, বল। তারপর নৌসিন এক এক করে সব ঘটনা বলল, যেটা আপনারা আগেই জানেন, তাই আর বললাম না। প্লিজ দোস্ত, আমাকে এখন সাহায্য কর। ঠিক আছে, কিন্তু মাহিমকে আর কষ্ট দেওয়া যাবে না। অনেক ভুল করেছি। আজ কোথায় তো জানি না, আমাদের বলেনি, নাফিসও আসেনি। ও আচ্ছা মন খারাপ করিস না, তুই বাসায় গিয়ে মাহিম যে সকল কিছু পছন্দ করে সব কর, তাকে পটানোর চেষ্টা কর। এমনিতেই মাহিম তোকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আবারও সরি, তোদের অনেক কথা শোনানোর জন্য। আরে কোনো ব্যাপার না, তুই এখন নতুন মিশনে নেমেছিস। অপারেশন টু মাহিম লাভ। এই কথা শুনে তিনজনেই হেসে উঠলো। তিন বান্ধবী আজ অনেকদিন পর আড্ডা দিল। বেশ কিছু সময় পর নৌসিন তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। আচ্ছা ভাইয়া, তুমি একে কি সত্যি নিয়ে যাবে? হ্যাঁ রে ছোট, ওর অনেক বড় সাহস আমাদের তুলে এনে অত্যাচার করে। ওকে বুঝিয়ে দিতে হবে রেড গ্যাংয়ের কিংদের গায়ে হাত তোলা আর নিজের মৃত্যুকে ডেকে আনা একই ব্যাপার।
বুঝতে পারছি না আমাদের তুলে আনার সহজ পেলো কিভাবে। আব্বু বলেছিল এর কথা, অনেক পাওয়ারের। উপরের মহলে এর থেকে বড় অফিসার আছে, কিন্তু এই এমকে কে ভয় পায়। কোনো ব্যাপার না ভাইয়া, রাতে তার হয়েছি। আমি বুঝতে পারছি না স্যার কি করতে চাইছে। এনএস স্যার তো বলল, তাই আমাদের বিশ্বাস রাখা উচিত। ট্রেনিং এর সময় তার নামে অনেক কথা শুনেছি। এটাও হয়তো তেমন তার কোনো পরিকল্পনা। নৌসিন বাসায় গিয়ে আমার জন্য সব পছন্দের খাবার রান্না করতে লাগলো। কাউকে কিচেনে আসতে দিচ্ছে না, কারণ সে একলাই সব খাবার রান্না করবে তার প্রিয় মানুষের জন্য। মা বাবা আমার প্রতি নৌসিনের ভালোবাসা দেখে অনেক খুশি। মেয়েটা হয়তো তার ভুল বুঝতে পারছে। এই বয়সে একটু ভুল হয়, কিন্তু ঠিক হয়ে যাবে। নৌসিন সবকিছু রান্না করলো। রান্না করতে করতে বিকেল হয়ে গেল। দুপুরে সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়েছে, অন্য কিছু রান্না করে আমার জন্য খাবার রান্না করা কাউকে দেয়নি। নৌসিন রান্না শেষ করে নিজে গোসল করে সুন্দর করে রেডি হয়ে নিল আমাকে সারপ্রাইজ দিবে বলে। আমাকে অনেক ফোন দিল, কিন্তু বারবার ফোন বন্ধ পাচ্ছে। হয়তো আমার নাম্বার ব্লক করেছে, দেখি মিমকে বলে দেখি। তাই বলে নৌসিন রুম থেকে বেরিয়ে মিমের রুমে গেল। কি করো ননদিনী? তো ভাবি বসে আছে, কিছু বলবেন? আসলে তোমার ভাইকে ফোনে পাচ্ছি না, তাই তুমি যদি একটু ফোন করে দেখতে। আচ্ছা, অপেক্ষা করো, আমি দিচ্ছি। তাই বলে মিম ফোন দিতে লাগলো, কিন্তু সেই একই ব্যাপার। ভাইয়ার ফোন বন্ধ। আচ্ছা নাফিসকে ফোন করে দেখো। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা কি বলে আমাকে জানিও। আচ্ছা। নৌসিন সেখান থেকে চলে আসলো আর মিম নাফিসকে ফোন দিল। আমি আর নাফিস বসে আছি নদীর পাড়ে, বিভিন্ন ধরনের গল্প করছি। নৌসিনের কথা কি ভাবলি? অনেক কিছুই ভাবলাম। ছেড়ে দিবি নাকি? হয়তো না, কিভাবে তাকে ছাড়া থাকবো বল? আরেকটি সুযোগ দে। সেটাই ভাবছি। সে তার ভুল বুঝতে পারছে। আমারও সেটাই মনে হয়। পরিবারের কথা কি ভাবলি? তাদের প্রতি আমার কোনো রাগ নেই, তারা যেটা মনে করেন সেটাই ভালো। এই একটা ভুল আমার কাছে কিছুই না। আচ্ছা, অনেক তো সময় হলো, এখন বাসায় যা। আচ্ছা থাক, গেলাম, রাতে রেডি থাকিস। আচ্ছা। আমি বাইক নিয়ে নিজের বাসার দিকে রওনা দিলাম। সেই সকালে আসছি আর এখন ফিরছি। নাফিস সেখানে থেকে যাবে, তখন তার ফোনে মিমের কল আসলো। মুসকে হেসে ফোনটা রিসিভ করলো। হ্যালো জান, কেমন আছো? ভালো, তুমি? এই যে তোমার সাথে কথা বলছি, ভালো না থেকে কি উপায় আছে? আচ্ছা ভাইয়া, কি তোমার সাথে? কোনো ভাই মানে আমার ভাই মাহিন। তুমি তো বলছিলে তার সাথে না মিশতে, আমিও যদি তার মতো হয়ে যাই তাই মিশি না। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যেটা বলছো সেটাই করি, মাফ চেয়েও না। আমাকে মাফ করে দাও, এমন হবে না। আরে পাগলি, কান্না করে কেন? আচ্ছা ঠিক আছে, চুপ করো। ভাইয়া কি তোমার সাথে আছে? বাসায় গেল। আর হ্যাঁ, জীবনে মনে থাকলে নিজের আপন মানুষকে ভুলে বুঝো না, অনেক কষ্ট হয়, যেটা মাহিম সহ্য করতেছে। তোমার ভাইকে বলো। মিস্টার, আমি ভাইয়ের সাথে মাপ চেয়েছি, কিন্তু কথা বলিনি। আমার পাগলিটা এত কিউট যে তার ভাই তার কথা ফেলতে পারবে না। এখন রাখি, সাবধানে বাসায় যাও। বাই। মিম ফোন রেখে দিয়ে নৌসিনকে বলে দিল যে তার ভাই একটু পরে বাসায় চলে আসবে। আমি নাফিসের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝপথে একটা কাজ মনে পড়ে যাওয়ার কারণে সেখানে যেতে হয়। তাই বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেল। সবাই হয়তো চিন্তা করছে কয়েকদিন করেনি, কিন্তু সত্যি যখন জানতে পেরেছে অবশ্যই চিন্তা করবে। বাসায় এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই নৌসিন এসে দরজা খুলে দিল। আমি তার দিকে এক পলক তাকে থমকে গেলাম। আজ নৌসিন অনেক সুন্দর করে সেজেছে, এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যে নৌসিনকে দেখলাম সেটা তাকে বুঝতে না দিয়ে পাশ কাটিয়ে চলে আসলাম। বজ্জার ছেলে আমার দিকে একবারও ঘুরে তাকালো না, তার জন্য এত সুন্দর করে সেজেছি। দেখে নিব কত সময় না তাকিয়ে থাকিস। আমি নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তাড়াতাড়ি বেরিয়ে রেডি হয়ে নিলাম। কি হলো, তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমি যেখানে যাই সেটা আপনার না জানলেও চলবে। আমি তোমার বউ,
এটা আমার জানার অধিকার আছে। অধিকার সেটা আপনি হারিয়ে ফেলছে। কোনো অধিকার হারায়নি। ডিভোর্স দিয়ে দিছি। আমি ডিভোর্স মানি না, ওই পেপার ছিঁড়ে ফেলছি। আমি তো দিছি। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জড়িয়ে ধরার সাহস পেলে কোথা থেকে? আমাকে আপনার বিএফ শিশির পেয়েছেন নাকি? আমি আমার ভুল বুঝতে পারছি। এসব কান্না আমার কাছে না করলে ভালো হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি মাহিম। একদিন আমিও বলেছিলাম, তুমি কি বলেছিলে? ভালোবাসা মাই ফুড। তোর ভালোবাসা আমার লাগবে না, শিশিরই যথেষ্ট। আমি তখন বুঝতে পারিনি। ঠিক, আমিও বুঝতে চাই না। রেগে মেগে গিয়ে বললাম। নৌসিন এসে আমাকে জড়িত হলো। আমি তাকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে থাপড় মেরে দিলাম। নিজের কাছে খারাপ লাগছে, কিন্তু একটু কষ্ট দিতে হবে, নাহলে বুঝবে না আপনজন কষ্ট দিলে কেমন লাগে। তুমি আমাকে মারলে? আপনি মারতে পারলে আমি কেন পারবো না? শালা বজ্জাত, মারবি যখন আস্তে করে মার, সব ঠিক হয়ে যাক, তখন তোকে দেখে নিব। আমার সামনে থেকে সরে যাও, বাইরে যাব। প্লিজ, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তোমার হয়তো, তাই এখন খাবার খেয়ে নাও। আমি খাবার খাইনি কে বললো? বাইরে থেকে খেয়ে আসছি। আচ্ছা, রাতের খাবার তো খেয়ে নাও। চলো, আজ আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি নিজ হাতে। নিজ হাতে? তাহলে তো মনে হয় বিষ মিশিয়ে রাখছে। বিশ্বাস করো, তেমন কিছুই করি নাই। তুমি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসা? আপনার কেমন ভালোবাসা আমার জানা আছে। মেরে ফেলা, অপমান করা, এটাই আপনার ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তোর সাথে অনেক কথা হয়েছে, তোরে আমি ডিভোর্স দিয়েছি। আমার থেকে দূরে সর। এবার নৌসিন আমার পায়ে এসে পড়লো আর প্রচুর কান্না করতে লাগলো। আমাকে ছেড়ে দিও না, এবারকার মতো মাফ করে দাও, ভালোবাসার সুযোগ করে দাও। সর এখান থেকে। আহ! নৌসিনের দিকে আর তাকালাম না, সোজা বাসার বাইরে চলে আসলাম। মাফ করে দিও। আমার এই মিশন শেষ করে এসে তোমাকে আপন করে নেব। এই রেড গ্যাং অনেক ভয়ানক, জানি না কি হবে, কিন্তু ইনশাআল্লাহ ফিরে এসে তোমার সাথে ছোট্ট একটা সংসার করব। কথাগুলো মনে মনেই ভেবে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আহ, যেও না, তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো তোমাকে কষ্ট দেব না। ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, যেও না। নৌসিন এভাবে চিৎকার করে কান্না করতে লাগলো। মাথায় আঘাত পাওয়ার কারণে একসময় জ্ঞান হারালো। নৌসিনের চিৎকার শুনে সবাই তার রুমে আসলো। এসে নৌসিনের এই অবস্থা দেখে বুঝে গেল কি হয়েছে। আবু তাড়াতাড়ি ধরে নৌসিনকে বিছানায় শুয়ে দিল। মিম মাথা ব্যান্ডেজ করে দিল। আমাদের ছেলে তো এমন ছিল না। আমাদের কষ্ট দেওয়া সে মানতে পারেনি, তাই এমন করছে। হ্যাঁ মা, বাবা ঠিক বলেছেন। দেখো, ভাইয়া ঠিক আগের মতো হয়ে যাবে। হাইসেন হয়। আচ্ছা, তোমরা নিজেদের রুমে গিয়ে ঘুমাও, আমি ভাবির কাছে আছি। আমরাও থাকি। আরে যাও তো। মিমের জোড়াজুড়ি তো মা বাবা নিজের রুমে চলে গেছে, আর মিম মিম এর পাশে বসছে। প্রিয়জনের অবহেলা কত কষ্টের এখন বুঝতে পারছি। আমার থেকে তোমার অনেক কষ্ট হচ্ছে সব মিলে। আমি বাইক নিয়ে সেই বাড়িতে চলে আসলাম যেখানে শিশির আর লাকিকে রাখা হয়েছে। বাইক রেখে ভেতরে গিয়ে দেখলাম আমার জন্য সবাই অপেক্ষা করছে। তোর আসতে এত দেরি হলো কেন? এমনি, ওদের কি খবর? খুব ভালো করে আড্ডা দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। বাকিরা রেডি তো? স্যার, আপনি কি করতে চাইছেন? সেটা সময় হলেই বুঝে যাবে। আচ্ছা, এখন ভিতরে গিয়ে দেখি। আমরা সবাই ভিতরে গেলাম। আরে তোমরা কি করছো? এদের বেঁধে রেখেছো কেন? স্যার আপনি? কি স্যার? সে আমাদের অতিথি, খুলে দাও। কখন বলে গেছি, এখনো ছাড়েনি। এটা কেমন হলো পার্টনার? আরে কিছু মনে করিস না, এরা অবুঝ। তাড়াতাড়ি খুলে দে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ঠিক আছে স্যার। তারপর মারুফ গিয়ে ওদের দুইজনকে খুলে দিল। আচ্ছা, তোরা দুজন ফ্রেশ হয়ে আয়, আর তোদের জন্য বিরিয়ানি নিয়ে আসছি, খেয়ে নে। আচ্ছা, আরেকটা ফোন দে, আব্বুকে বলে দি আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, এই নে। আমি শিশিরকে ফোন দিলাম, সে নিয়ে চলে গেল কথা বলতে। আমি শুধু মুচকে হাসলাম। নাফিস, তোকে তখন সেই কথাগুলো বলেছিলাম, মনে আছে তো? বেশ। সেই অনুযায়ী হবে, এদের বুঝিয়ে দিস
শিশির লাকি ফ্রেশ হয়ে চলে আসলো, তাদের খাওয়া দাওয়া শেষ। এ নে তোর ফোন। তাহলে যাওয়া যাক গাইস, চলো। আরে এরা কেন যাবে? পার্টনার তুই। এরা আমার লোক, তাই একসাথেই কাজ করবে। হেড গ্যাং এর বসকে কেউ দেখেনি, তাই তোকে একলাই যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। স্যার এরা যদি ক্ষতি করে? আরে করবে না, বিশ্বাস আছে আমার, তাই না শিশির ভাই? হ্যাঁ হ্যাঁ একদম, এখন তো সে আমার পার্টনার। তাহলে যাওয়া যাক। আশা গিয়ে বক্সটা নিয়ে আসো। আরে আগে আসল জিনিসটা তো নিবি রাজ। সত্যি? স্যার যেটা বলছে সেটা কর। হুম। তারপর সে ব্যাগ নিয়ে এসে দিল, আমি এই ব্যাগটা তার থেকে নিয়ে নিলাম। তাহলে চল ভাই। হুম, রহস্য। তারপরে আমরা তিনজন রওনা দিলাম শিশিরের বলা জায়গা মতো। স্যার মাহিম স্যারের কিছু হবে না তো? তিনি কি করছে আমি কিছু বুঝতে পারছি না। আমি এতদিন আছি তাই বুঝতে পারলাম না কখন কি করে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি দাঁড়িয়ে আছি রেড গ্যাং এর বসের সামনে, কিছু কথা বলছি, তখন কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করলো। ব্রিটকেসটা হাত থেকে ছিটকে পড়লো, আমিও পড়লাম কিছুটা দূরে। আমি লাকিয়ে শিশির গাড়ি নিয়ে একটা পুরনো গোডাউনের সামনে চলে আসলাম। গোডাউন দেখে মনে হচ্ছে কয়েক বছর যাবত কেউ খুলে পর্যন্ত দেখেনি। কি আজব ব্যাপার, এই জায়গায় হয়তো রেড গ্যাং এর বস থাকে। কিরে, আমাকে এই পুরনো গোডাউনে আনলে কেন? ভিতরে গেলে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে চল। কিরে লাকি কই তুই? ও তো গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেছে। যা গেল, আমাকেও বললো না একবারের জন্য। আরে চল, বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে চল। তারপর শিশির গিয়ে দরজার পাশে একটা সুইচ টিপে ধরলো, সাথে সাথেই কটকট করতে করতে দরজা খুলে গেল। মনে হচ্ছে অনেকদিন খোলা হয়নি। যাই হোক, দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে তো আমি অবাক, চারপাশে অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলাম, কারণ চারপাশে এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। বাইরে থেকে জায়গাটা একদম সুন্দর, কিন্তু ভেতরের একদম পরিপাটি। চারপাশে অনেক গার্ড দাঁড়িয়ে আছে বন্দুক হাতে করে। কি রে, কি দেখছিস? ভাই আমি কি স্বপ্ন দেখছি? তুই যেটা দেখছিস সত্যি দেখছিস। আচ্ছা তাহলে বাইরে থেকে যে মনে হলো একদম পুরাতন। এটাই তো রহস্য। বাড়ির থেকে যেন মনে হয় এই জায়গাটা অনেক দিন থেকেই বন্ধ। বাহ, খুব বুদ্ধি তো তোমার। এটা আমার বাবার বুদ্ধি। তোর বাবার বুদ্ধি আছে বলতে হবে, এমনি এমনি রেড গ্যাং এর বস নয় সে। হ্যাঁ সেটা সত্যি, চল ভিতরে। তারপর শিশির আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখলাম একজন ব্যক্তি বসা, তার পেছনে একটা গার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর শিশির তার সামনে গিয়ে অবাক। শিশির অবাক হবে কেন, অবাক তো আমি, কারণ সামনে রয়েছে আমাদের ফার্সির অধ্যক্ষ, মানে প্রিন্সিপাল রহমান শেখ। শিশির ভাই, এটা কি তোমার বাবা? শিশির গিয়ে তার বাবাকে জড়িত হলো। দুজন কিছু সময় কোলাকুলি করছে, আমার দিকে তাকালো। তাহলে তুমি হচ্ছ সেই অফিসার যে আমার ছেলেকে তুলে নিয়ে গেছো? হ্যাঁ। বলতে হচ্ছে তোমার এলেম আছে। যাই হোক, তোমাকে পার্টনার করে খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার। নো স্যার, এখন আঙ্কেল বলতে পারো। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন বিটকেস খুলে মালগুলো দেখাও। ওকে। তারপর আমি বিটপেস খুলে ড্রাগস গুলো দেখালাম, তারপর আবার বন্ধ করে দিলাম। ঠিক আছে। আপনি কি রেড গ্যাং এর লিডার, মানে সবার বস? হা হা। আমার কথা শুনে চারপাশে সবাই হাসতে লাগলো, রহমানও সাথে। পাশ থেকে তার একজন বডিগার্ড বলে উঠলো, ইনি হচ্ছেন রেড গ্যাং এর আসল বস। আমি কথা বলতেছিলাম, তখনই কেউ একজন আমার মাথার পিছনে হকি জাতীয় কিছু দিয়ে আঘাত করলো। আমি সিটকে দূরে গিয়ে পড়লাম, আর বিটকেস আমার হাত থেকে সিটকে দূরে পড়লো। কিছু বুঝে ওঠার আগেই এগুলো হয়ে গেল। মাথা থেকে গল গল করে রক্ত পড়তে লাগলো। প্রচুর ব্লিডিং হবার কারণে মাথা ঝিমঝিম করছে। আমি মাথায় হাত দিয়ে তাকিয়ে দেখলাম লাকি হকি হাতে করে তাকিয়ে আছে আমার দিকে। এটা কি হচ্ছে লাকি? আমি তো ওদের পার্টনার, আমাকে মারলে কেন? আমার কথা শুনে সবাই খুব জোরে হেসে দিল। তাদের হাসি দেখে মনে হচ্ছে আমি কোনো জোকস বলেছি। সেটা শুনে তারা হাসছে। কি হলো, হাসছো কেন? তোর কথা শুনে তোর কি মনে হয় তোকে আমাদের নিজেদের পার্টনার করব? হ্যাঁ তুই তো বলেছিলি। আরে গাধা, সেটা তো তোদের থেকে নিজেকে বাঁচানোর জন্য, ড্রেস গুলোর নেওয়ার জন্য। এত বড় বিশ্বাসঘাতকতা তুই যে নিজের দেশের সাথে করতে পারিস
তাহলে আমরা পারবো না কেন? তোদের আমি ছাড়বো না। কিছুই করতে পারবি না। সবাই এই শালাকে মার। শিশিরের হুকুম শুনে সবাই নিজেদের রাইফেলের দিকে আমাকে মারতে আসলো। আমাকে চারপাশ থেকে ঘিরে দেওয়া হলো। সবাই আমাকে মারতে গেলে আমি তো ডিফেন্স করছি। একলা কয়জনের সাথে বা পারা যায়? একসময় নিজের মার খেতে লাগলাম। উফ, মার খাওয়ার অনুভূতিটা যে কেমন বলে বোঝাতে পারবো না। সেই টেস্ট। আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, শার্টের জায়গায় জায়গায় রক্ত লেগে গেছে। মার খাওয়ার চোটে আমি নিচে পড়ে আছি, ওঠার ক্ষমতা নেই। যা বেটাকে তুলে দাঁড় করা। তারপর আমাকে এনে দাঁড় করালো রহমানের সামনে। খুব শখ তাই না পার্টনার হওয়ার? আমাদের তুলে নেওয়ার জন্য এইসব মার দিলাম। এখন তোর মৃত্যু অবধারিত। ওই শালাকে আমি আগে মারবো। দাঁড়াও, আগে তো জেনে নেই এই দুর্দান্ত অফিসার এর শেষ ইচ্ছে আছে নাকি। তোকে ইচ্ছে দিলাম কারণ তুই অনেক বিচক্ষণ অফিসার। আমি যেটা বলবো সেটা করবি তো? অবশ্যই। আচ্ছা, তোর তো এতদিনের কুকীর্তি আর পরের প্ল্যান কি সেটা জানতে চাই। মরে গেলে তো আর পারবো না। হা হা, আচ্ছা ঠিক আছে বলছি। বাবা এত কথা কিসের, মেরে দাও। আরে আমাদের 5,000 কোটি টাকার ড্রাগস ফেরত দিছে, তাই তাকে তো একটা সুযোগ দেওয়া যায়। ঠিক আছে, তাড়াতাড়ি বল। আচ্ছা শোন, এতদিন আমি কলেজে ড্রাগস সাপ্লাই করতাম, আর আমার ছোট ছেলেকে দিয়ে সারা বাংলাদেশে আস্তে আস্তে আমরা তৈরি করি রেড গ্যাং। আর আমার বড় ছেলে সে বড় লোকের মেয়েকে কোটি সম্পত্তি দখল করে। তোর বউয়ের সাথে তাই করছে। খুব শীঘ্রই তা হয়ে যাবে। হা হা হা, তুই আটকাতে পারবি না। আর নেক্সট টার্গেট কি শুনবি? বল শুনি। চৌধুরী গ্রুপ আমাদের হয়ে গেল, বিজনেস এ আরো বড় হয়ে যাব। তখন দেশের টপ বিজনেসম্যান এমএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দখলে নিব। ও রিয়েলি? হ্যাঁ, তোর বউকে বুক করবো সবাই মিলে। এবার তাকে গুলি করে মনের আশা পূরণ করে নেও লাকি। আচ্ছা বাবা। লাকি নিজের বন্দুক বের করে আমার দিকে তাক করলো। বন্দুক থেকে যেই গুলি করতে যাবে আমি তখন হেসে উঠলাম। কিরে, মৃত্যু সজ্জায় এসে হাসি? তোরা খুব বোকা রে। বোকা আমরা নয়, তুই খুব সহজে আমাদের ফাঁদে পা দিলি। আচ্ছা, বিটকেস চেক করে দেখতো ড্রাগস আসল নাকি। আমার কথা শুনে রহমান চেক করে দেখলো সবকিছু নকল। এটা দেখে সে রেগে গেল। কুত্তার বাচ্চা, আসলটা কোথায়? তুই ভাবছিস আমি তোর ফাঁদে পড়ছি, কিন্তু না, তোকে আমার ফাঁদে ফেলছি। এই অনেক কিছুই বলছে, বাঁচিয়ে রেখে লাভ কি? আসল মাল কোথায়? সেটা তো সরকারের কাছে। তোরা ভাবলি কি করে সেটা তোদের দেব? তোর থেকে বড় বড় ক্রিমিনালকে ধরলাম, আর তোরা ভাবলি কি করে আমি ঘুষ খাবো? অনেক বড় গেম খেলছিস। তোর মতো লোককে ধরতে এটা কিছুই নয় রে। শালা। তাই বলে গুলিটা লাকে আমার দিকে ছুড়ে মারলো। ঠাস, গুলিটা এসে আমার কাঁধ বরাবর লাগলো। গুলি লাগার কারণে মাটিতে পড়ে গেলাম। ওটার ক্ষমতা নেই মনে হচ্ছে। শালা আপদ বিদায় হয়েছে। শালা এক গুলিতে গেছে। এভাবে পড়ে থাক, আমরা একটু ড্রিঙ্কস করি। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। অনেক মেরেছে। চিল। তারপর তারা মদ পান করতে লাগলো। এদিকে আমি মাটিতে পড়ে আছি, কিন্তু মুখে মুচকে হাসি লেগে আছে। নাফিস, নিয়া, মারুফ সবাই একটা মনিটরের সামনে বসে গোডাউনে কি হতেছিল দেখতেছে, যেটা সরাসরি বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে। এনএস স্যার, মাহিম স্যার তো অনেক বিপদ, তার গুলি লেগেছে। হ্যাঁ, আমাদের এখনই সেখানে যাওয়া উচিত। ঠিক আছে স্যার, আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি আসুন। নাফিস স্যার, আপনি কি জানতেন মাহিম স্যার এমন করবে? অপরাধীদের ধরতে সে সব কিছু করতে পারে। তাই বলে এত? এই সব তার কাছে কিছু না। মাহিম সবসময় ছদ্মবেশী থাকতে পছন্দ করে। এখন কথা না বলে দ্রুত চলো। তারপর তারা সবাই দৌড়ে বাইরে চলে গেল এবং গাড়িতে করে রওনা দিল। দেশের সব জায়গায় হই হুল্লোড় পড়ে গেছে। এই খবর শুনে সবাই সরকারের কাছে দাবি করছে তাকে রহমান ও তার লোকদের জন্য মেরে দেয়। স্যারের মুখোশ আড়ালে এসব করছে। এদিকে আমি উঠে বসলাম, পাশে চেয়ার ছিল সেটাতে বসলাম। পায়ের উপর পা তুলে পকেট থেকে একটা সিগারেট বের করে কোন রকম দেশলাই কাটে দিয়ে জ্বালিয়ে নিলাম। কয়েকবার টান দিলাম। ভাইরা, আপনাদের যদি ড্রিঙ্কস করা হয়ে যায় তাহলে আমার দিকে মনোযোগ দিন। কারো কথা শুনে সবাই পেছনে তাকে দেখলো। আমি চেয়ারের উপর আরাম করে বসে আছি। তোর তো দেখছি কই মাসের জান, এত মারলাম, গুল্লি করলাম, তবুও মরলি না। এইসব তো আমার কাছে কিছুই না। আরে যা তো, মেরে আয় শালাকে।
একেবারে মেরে দে। আরে শিকদার, অপেক্ষা কর, একবার টেলিভিশনটা চালু করে দেখ। কেন রে? দেখ তো, তোদের জন্য চমক আছে। আমার কথা শুনে রহমান টিভি চালু করলো। টিভিতে যা দেখাচ্ছে তা দেখে রহমানের মাথায় হাত দিয়ে বসে পড়লো। সেটাও টিভিতে দেখায়। এই মুহূর্তে লাউড আপডেট চলছে। কলেজে অর্থকের মুখোশের আড়ালে কালো ব্যবসা রেড গ্যাং এর বস রহমান সাহেব, তিনি এতদিন সেটাই করেছে। জনগণ তার ফাঁসি চাই। এইসব শুনে শিশির ও লাকি অবাক হয়ে গেল। পরে প্রচন্ড রেগে গেল। কেমন লাগলো? এই সব তুই কিভাবে করলি? দেখতে চাস ওকে? অপেক্ষা কর। তাই বলে আমি নিজের বোতাম থেকে হাইট্রেক ক্যামেরা বের করে দেখালাম। এটা দিয়ে এইসব করছি। তোদের সাথে নাটক ছিল এইগুলো শুধু। এই কথা বলে আমি ক্যামেরা ভেঙে ফেললাম। তোকে আমি ছাড়বো না, তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস। পারবি না। এখানে এমন কিছু হবে যে কেউ কল্পনাও করতে পারবে না। তাই ক্যামেরা ভেঙে ফেললাম। তোকে তো আমি। তাই বলে লাকি আমার দিকে বন্দুক তাক করলো, কিন্তু সাথে সাথে একটা গুলি এসে লাকির হাতে লাগলো। বন্দুক দূরে গিয়ে পড়লো। আহ, কে আমার হাতে গুলি মেরেছে? সামনে আয় বলছি, ছাড়বো না তাকে। বয়েস, তাকে গুলি করে ঝাঁঝা করে দাও। রহমানের কথা শুনে সবাই যেন না গুলি করতে যাবে, তখনই চারপাশ থেকে গুলির বৃষ্টি হতে শুরু করলো। শব্দ ছাড়া চারিদিক থেকে গুলি আসতে লাগলো। কিছু বুঝে ওঠার আগে রেড গ্যাং এর সকল লোক চিৎকার করতে করতে মাটিতে ঢলে পড়লো। এই কি হচ্ছে আর কে করছে? চিল্লে চিল্লি করে কি লাভ? আসুন এখানে বসে কথা বলে। সব তুই করেছিস? আমি কিভাবে করব বল? আমি তো মার খেয়ে বসে আছি। একে হাত দিয়ে শেষ করে দিব। লাকি দৌড়ে আমার কাছে আসলো। যেই ঘুষি মারতে যাবে আমি তার পেটে ঘুষি মারলাম। তোর কত বড় সাহস আমার ভাইকে মারিস? শিশির যেই এগিয়ে আসতে যাবে তখন আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। শিশির হয়তো ভাবছে আমি ভয়ে বসে পড়ছি, কিন্তু না, আমি বসে জুতার নিচ থেকে একটা বন্দুক বের করলাম, যেটা কেউ জানে না। শিশিরের পায়ে দুটো গুলি করলাম। সাথে সাথে চিৎকার দিয়ে বসে পড়লো। যন্ত্রণায় ছটফট করছে। তোরে আমি ছাড়বো না। যেই না বন্দুক বের করতে যাবে আমি হাতে গুলি করলাম। হাত ধরে বসে পড়লো। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। বয়েস, আমি ডাকার সাথে সাথেই চারপাশ থেকে কয়েকশো ছেলে বেরিয়ে আসলো, যাদের গায়ে ডেডলি বয়েস গ্যাং এর পোশাক, মুখে মাস্ক, হাতে দামি দামি অস্ত্র। এইসব দেখে তো ওরা তিনজন খুব অবাক, সাথে ভয় পেয়ে গেল। ইয়ামিন চারপাশে সব পরিষ্কার দেখতে চাই, আর খুব তাড়াতাড়ি আর এদেরকে আমি দেখছি। আমার অনুমতি পেয়ে সবাই নিজেদের কাজ করতে লাগলো। কে তুই? তোকে তো অফিসার মনে হচ্ছে না এখন। আমার পরিচয়ের অভাব নেই। কে তুই? একে আমাদেরকে ছেড়ে দে। তোদের ছাড়বো না। তার মানে তুই সিআইডি অফিসার? এর আড়ালে এই সব জড়িয়ে আছিস? হ্যাঁ, যাই হোক, তোর তো সময় শেষ, তাই আমার পরিচয় তোকে বলাই যায়। এই সময়ের মাঝেই গোডাউন পরিষ্কার। বাস কমপ্লিট সব। তোমরা এখন তাড়াতাড়ি এখানে থেকে বেরো। এখনই কিছু অফিসার চলে আসতে পারে। কিন্তু বস, আপনার তো শরীরের অবস্থা ভালো না। সেটা আমি ম্যানেজ করে নেবো। ইয়ামিন হলো আমার টিমের লিডার, লিড দেয় বর্তমানে। আমার অবর্তমানে আমার অনুমতি পেয়ে সবাই চলে গেল। কে তুই বললি না তো? একটু সবুর কর। আমি নিজের ফোনটা বের করলাম। শালা ফোনের অবস্থা শেষ, তবুও কোন রকম নাম্বার বের করে ডিএজে কে ফোন করলাম। সাথে সাথে রিসিভ হলো। হয়তো আমার ফোনের অপেক্ষায় ছিল। হ্যালো মাহিম, তুমি ঠিক আছো? একদম স্যার। রেড গ্যাং এর খবর কি? সেটা আপনার না জানলেও চলবে। আপনি বলেছিলেন তাদের পরিচয় আর প্রমাণ দিতে পারলে আমি নিজ হাতে মারতে পারবো। সেটা আমি পুরো দেশকে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, এমনিতেই তাদের ওপরেই সবাই ক্ষেপে আছে। তুমি মেরে দিলেও কিছু বলবে না, তাই আমি অনুমতি দিলাম। ধন্যবাদ স্যার। আমি ফোন কেটে দিলাম। পাশে তাকে দেখি লাকি আস্তে আস্তে বন্দুকের দিকে এগিয়ে যাচ্ছে। বন্দুক ধরার আগে আমি তার বুকে গুলি করলাম। সাথে সাথে লাকি মারা গেল। এত সময় শিশির আর রহমান আমার কথা শুনে কোনো ঘোরের মাঝেই চলে গিয়েছিল, কিন্তু গুলির শব্দ শুনে তাকে দেখলো লাকি মারা গেছে। তুই আমার ভাইকে মেরেছিস, ছাড়বো না। আমার এত সব করার কাজ ফোনে কথা বলা শুনে কিছু বুঝতে পারছিস না? আমার এই কথা শুনে তারা দুইজন নুয়ে গেল, দর দর করে ঘামতে লাগলো। আচ্ছা, তোদের তো মেরে দেবো, তাহলে আমার পরিচয়টা তো জানার অধিকার আছে তো। প্লিজ আমাদেরকে ছেড়ে দে। কে তুই বল? ডেডলি বয়েজ গ্যাং এর লিডার, কিংস্টার অফ মাফিয়া, লিজেন্ড প্রিন্স। বকবকি। আরো একটা পরিচয় পেয়ে ঘাবড়ে গেলেই আরো তো পরে আছে। কি বললো? এমএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াস তোরা দখল করতে চাইছিলি, ওইটার সিইও আমি। আমাদের ছেড়ে দে, ভুল হয়ে গেছে,
ক্ষমা করে দে। তুই দেখছিস সেই ভাইরাল বয়ের মতো কথা বলছিস। আমাদের ছেড়ে দে, আমরা ভালো হয়ে যাব। তোরা কখনো ভালো হবার না। আমরা হজ করে ভালো হয়ে যাব। কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোরা হচ্ছিস সমাজের কি জানি না কত মেয়ের জীবন নষ্ট করছিস, কত মায়ের বুক খালি করছিস, ড্রাগসের নেশায় ডুবিয়ে যুব সমাজ নষ্ট করছিস। তোদের বেঁচে থাকার অধিকার নেই। তারপর আমি পরপর 3টা গুলি করলাম শিশিরের বুকে। চিৎকার দেওয়ারও সময় পেল না, সাথে সাথেই মারা গেল। এটা তুই কি করলি? আমার 2টা ছেলেকে মেরে দিলি। এখন খুব খারাপ লাগছে। তাহলে ভাব যাদের জীবন নষ্ট করছিস তাদের কেমন লাগতো। ভুল করে ফেলেছি। তোর ভুলের কোনো মাপ নেই। তোকে অনেক কষ্ট দিয়ে মারার ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাই তোরা একবারই শেষ করে দেবো। উপরে ভালো থাকিস। না না, মারিস না আমাকে। বন্দুকে একটাই গুলি ছিল, সেটা একদম কপাল বরাবর শুট করলাম, ধপ করে পড়ে গেল। রহমানের জান পাখি আজরা নিয়ে চলে গেছে। আমি বন্দুকটা ফেলে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গোডাউনের বাইরে আসলাম। মাথা ঝিমঝিম করছে, চারপাশে সবকিছু অস্পষ্ট লাগছে। এটা বুঝি না এমন কেন হয়। কাউকে দেখলেই কি অসুস্থ বেশি হতে হবে? আরে ভাই, এত সময় দিব্যি ভালো ছিলাম, কিন্তু সামনে যে নাফিস, নিয়াম, সানজিদা, সারা, আশা, মারুফ, এদের দেখতে পেলাম। এদের দেখে মনে হচ্ছে শরীর আর চলছে না। তাদের কিছুটা দূরে থাকতেই মাথা করে পড়ে গেলাম। 5 জন আমার কাছে দৌড়ে আসলো। নাফিস এসে আমার মাথা কোলের উপর রাখলো। মাহিম, চোখ খোল, চোখ খোল। স্যারের শরীর থেকে অনেক রক্ত পড়ছে। ওকে হাসপাতালে নিতে হবে। তাহলে নিয়ে চলুন। আরে ভাই, আমাদের পাওয়ার তো লেখক দিচ্ছে। ওই শালা যদি না নিয়ে যাওয়ার, তাহলে আমি কেমন নিব? স্যার, সিরিয়াস সময়ে মজা না করে তাড়াতাড়ি খুলে নিন। মানব, গাড়ি ভোর খোল। স্যার। লেখক সাহেব, আপনার নামে কোলে নিচ্ছি। আমাকে রক্ষা করবেন। নাফিস নিজের মনে মনে কথাগুলো বলে আমাকে তুলে গাড়িতে রাখলো। তারপর সবাই এক এক করে গাড়িতে বসলো। তাড়াতাড়ি সিটি হসপিটালে নিয়ে চলো গাড়ি, আর যত জোরে চালাতে পারো। ওকে স্যার। সানজিদা, তুমি হাসপাতালে ফোন করে সবকিছু রেডি করতে বলো। এমার্জেন্সি আছে বলো। ওকে স্যার। তারপর নিয়ম দ্রুত গাড়ি ড্রাইভ করতে লাগলো, আর সানজিদা হসপিটালে ফোন করে সব জানিয়ে দিল। আমাকে কিছু সময়ের মাঝেই হসপিটালে নিয়ে আসা হলো। সবকিছু আগে থেকে রেডি ছিল, তাই তাড়াতাড়ি আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। এদিকে তারা 5 জন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নাফিসের পুরো শরীরে রক্ত লেগে আছে, আশা নেই, তাই 5 জন বলেছি। স্যার, মাহিম স্যারের বাসায় জানানো উচিত। সেটা জানালে মাহিম অনেক রাগ করবে, সেটা পরিবারের সবাই চিন্তা করবে। স্যার, পরিবারের জানার অধিকার আছে। আচ্ছা ঠিক আছে, বলছি। তারপর নাফিস মিমকে ফোন দিল। অন্যদিকে আমার পরিবারের সবাই বসে খবর দেখতেছিল। আমি ভাবতেই পারিনি মিমের কলেজের অর্ধেক এইসব কাজে জড়িত। বাবা, আমারও কেউ ভাবতে পারিনি। ধরা পড়েছে ভালো হয়েছে, তাই খুন করলে ভালো হয়। সেই অফিসার অনেক বুদ্ধিমতী, কি করে এত বড় অপরাধীকে ধরলো দেখেছো? আর সেটাই, পুরো দেশ তাকে দেখার জন্য মাতামাতি করছে। আমি ভাবতেও পারিনি শিশির এত বড় গ্যাংয়ের সাথে জড়িত আছে। খুব ভালো হয়েছে, তার কঠিন শাস্তি হওয়া ভালো। এভাবে তারা বিভিন্ন কথা বলতে লাগলো। তখনই মিমের ফোনে নাফিসের কল আসলো, তাই মিম তাদের থেকে উঠে গিয়ে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো নাফিস, কেমন আছো? এই সব কথা পরে হবে, তুমি সবাইকে নিয়ে সিটি হসপিটালে চলে আসো। কেন, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু মাহিম ঠিক নেই, তাড়াতাড়ি আসো। ভাইয়া, কি হয়েছে? এখানে আসলে দেখতে পারবে। তারপর নাফিস ফোন কেটে দিল, আর মিম কান্না করতে করতে সবার সামনে গেল। কি হলো মেম? একটু আগেও তো ভালো ছিলিস, হঠাৎ কান্না করছিস কেন? বাবা, তোমরা সবাই তাড়াতাড়ি হসপিটালে চলো। হসপিটালে কেন? নাফিস ফোন করেছিল, ভাইয়া নাকি হসপিটালে। কি? আমার মাহিমের কি হয়েছে? মিম, তাড়াতাড়ি বল। সেটা জানি না। আমি এখনই হসপিটালে যাব। হ্যাঁ চলো, আমি গাড়ি বের করছি। আমার ছেলের কিচ্ছু হবে না তো? আমার মাহিমের কিছু হবে না। তারপর তারা সবাই গাড়িতে করে রওনা দিল। সবাই কান্না করছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করতেছিল। তখনই একজন নার্স বাইরে বেরিয়ে আসলো।
এখন কেমন আছো? অপারেশন চলছে, আপনারা তাড়াতাড়ি এবি পজিটিভ রক্ত জোগাড় করুন, পেশেন্টের রক্ত শর্ট। আমার রক্ত আর স্যারের রক্ত এক। আপনি আমাদের সাথে আসুন, আর আপনার আর 2 ব্যাগ রক্ত জোগাড় করুন, একজনের থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। নার্স আর নিরিয়াম চলে গেল। মারুফ, দ্রুত রক্ত খোঁজ কর, 10 মিনিটের মাঝে রক্ত চাই আমার। মারুফ দ্রুত চলে গেল। নাফিস, সানজিদা আর সারা বাইরে দাঁড়িয়ে রইল। মাহিম স্যারের কিছু হবে না তো স্যার? কিছু হবে না, দেখো একটু পরে ঠিক হয়ে যাবে। মিথ্যা সান্ত্বনা দিয়ে কি লাভ? কিছু সময় পর আমার পরিবারের সবাই চলে আসলো। সবাই কান্না করছে। নৌসিন তো কান্না করতে করতে হেসকে উঠে গেছে। নাফিস, নাফিস, আমার ছেলে কোথায়? আন্টি, মাহিম অপারেশন থিয়েটারে। কি হয়েছে আমার মাহিমের? আসলে মাহিমের গুলি লেগেছে। কি? কিভাবে? বাবা মা, মাহিমের কিছু হবে না তো? আমরা জানি না, আমরা তাকে হসপিটালে নিয়ে আসছি। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, সব সময় তো ভাইয়ার সাথেই থাকো, আর আজ কোথায় গিয়েছিলে? মাহিম আমাকে নেই কি সাথে? ইয়াহ আল্লাহ, আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ভাইয়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। আল্লাহ, আমার মাহিমকে আমার কাছে ফিরিয়ে দাও, তোমার কাছে হাত জোড় করছি। নীরবে চোখের পানি ফেলছে, মনে হচ্ছে পাথর হয়ে গেছে। কিছু সময় পর মারুফ রক্ত জোগাড় করে এনে দিল। তারপর আবার অপারেশন হলো। আধা ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। সবাই ছুটে তার কাছে গেল। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? আমার ভাইয়া ঠিক আছে তো? প্লিজ ডাক্তার, বলুন না সে কেমন আছে। আপনারা শান্ত হন, আর আমাকে তো বলতে দিবেন, আপনারা তো কথা বলে যাচ্ছেন। আচ্ছা সরি, তাড়াতাড়ি বলেন কেমন আছে আমার জানটা। গুলি বের করে দিয়েছে, কাঁধে এক পাশে লাগছে, তাই কিছু হয়নি। আর পেশেন্টের গায়ে আগেও 2টা গুলি লাগছিল। কি? কিন্তু আমরা তো সেটা জানি না। ও আচ্ছা। আপনি শিওর? হ্যাঁ, আর রক্ত চলছে, ঘুমের ঔষধ দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় জ্ঞান ফিরে আসবে, আর কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমরা খেয়াল রাখবো। আমরা কি তার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, কিন্তু কথা বলবেন না। তারপর ডাক্তার চলে গেল আর সবাই আমাকে রেখেছে সেই কেবিনের দিকে আসতে লাগলো। এক এক করে সবাই প্রবেশ করলো। মা, বাবা, মিম, নৌসিন আমার কাছে এগিয়ে আসলো। খুব ভালো করে দেখতে লাগলো। মিম কি যেন ভেবে সবার পেছনে চলে গেল, যেখানে নাফিস সহ সবাই দাঁড়িয়ে আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। একটু আলাদা। আচ্ছা, আপনারা কথা বলেন, আমরা অন্য সাইডে যাচ্ছি। তারপর তারা কয়জন অন্য পাশে গেল। এবার বলো। ভাইয়া, এর গুলি লেগেছিল কিভাবে? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ভাইকে করো। আমি ভালো করেই জানি ভাইয়া তোমার সাথে সবকিছু শেয়ার করে। জানি না, প্লিজ চুপ করো। তোমাকে পরে দেখে নিব। এই কথা শুনে নাফিস কিছুটা ঘাবড়ে গেল। দেখতে দেখতে 4 ঘন্টা কেটে গেল। আস্তে আস্তে আমার জ্ঞান ফিরলো। আশেপাশে খেয়াল করে দেখলাম সবাই বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে সবাই আমার কাছে আসলো। আমার জ্ঞান ফেরার পর দেখলাম সবাই আমার কেবিনে বসেছে। আম্মু আমার দিকে এগিয়ে এসে কিছু সময় কি যেন ভাবলো। এখন কেমন লাগছে বাবা? একদম ফিট আম্মু। তুমি জানো না যে তোমার ছেলে একজন কি বল? একজন সাহসী। বুঝতে পারলাম। তারপর আস্তে আস্তে সবাই আমার দিকে এগিয়ে আসলো, চারপাশে দাঁড়ালো। এসব কিভাবে হলো? এইসব কিভাবে কি হলো বুঝতে পারছি না, শুধু মনে আছে একটা গোডাউনের পাশ দিয়ে যেতেছিলাম, তখন একটা গুলি এসে গায়ে লাগে। ও আচ্ছা, তার গায়ে এত মারের দাগ আসলো কোথা থেকে? মানে মিথ্যাটাও বলতে কারো হতে পারিস না। একবার তোকে অবিশ্বাস করে অনেক কষ্ট দিয়েছি, সাথে আমরাও এখন পাচ্ছি। তাই আমার বিশ্বাস তুই কোনো খারাপ কাজ করিসনি। মা, সেই বিশ্বাস রাখতে পারো? তোমার গায়ে আগে 2টি গুলি কিভাবে লাগছে? এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। এবার আমি কি বলি? এই কথা উত্তর কিভাবে দিব? তাহলে কি আমার সব সিক্রেট ফাঁস হয়ে যাবে? আমি নাফিস ও বাকিদের দিকে তাকালাম। তারা মাথা নিচু করে আছে। যা বোঝার বুঝে গেছি। শালারা ডাক্তারকে বলতেই ভুলে গেছে গুলি লাগার কথা। রাগ উঠছে প্রচুর। আরে কই, এমনি ডাক্তার ভুল বলেছে। ডাক্তার কেন ভুল বলবে?
তোমরা সবাই চুপ করো তো। ছেলেটা অসুস্থ আর তোমরা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। আচ্ছা, এখন চুপ যাচ্ছি, কিন্তু পরে কেউ চুপ করাতে পারবে না। দেখছেন ভাই, দেখছেন? মনে হচ্ছে আমার থেকে বড় গোয়েন্দা। কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না। নাফিস, কিছু খাবারের ব্যবস্থা করো তো। আচ্ছা ঠিক আছে। নাফিস আমার জন্য খাবার আনতে গেল। নৌসিনের দিকে তাকিয়ে দেখলাম চোখের নিচে কালো দাগ পড়ে আছে আর মাথায় ব্যান্ডেজ করা। হয়তো রাতের আঘাতটা জোরে লাগছিল। পাগলিটা অনেক কষ্ট পেয়েছে। হঠাৎ বাইরে অনেকগুলো জুতার শব্দ শোনা গেল। মনে হচ্ছে কেমনে দেখে এগিয়ে আসছে মারুফ। আমি ইশারা করে বুঝিয়ে দিলাম দেখতে কে আসছে। সে কয়েক পা সামনে এগোনোর সাথে সাথেই রুমের ভেতরে কয়েকজন পুলিশ প্রবেশ করলো। তার সাথে প্রবেশ করলো জেলার ডিআইজি স্যার। তাকে দেখে মারুফ, নিয়াম, সারা, সঞ্জিতা, আশা স্যালুট করলো। পুলিশ, আশা, বাকিরা স্যালুট দেওয়া। এই সব দেখে আমি সামনে তাকে দেখলাম ডিআইজি স্যার। তাছাড়া এইসব দেখে আমার পরিবার বেশ অবাক যে আমার বন্ধুরা কেন তাকে স্যালুট করতেছে। তারা কি কোনো পুলিশ অফিসার? আমি তাকে দেখে উঠে বসতে গেলাম, কিন্তু নৌসিন আমাকে ধরে ফেললো। কি হলো, তুমি উঠছো কেন? তুমি বুঝবে না। আরে মাহিম, তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। সবার দিকে একবার তাকিয়ে বললাম ঠিক আছে আঙ্কেল। এখন কেমন লাগছে তোমার? একদমই ফিট। খুব ভালো। আরে বন্ধু নাহিদ, তুই এখানে কেন? আরে তোর ছেলেকে দেখতে আসলাম। আমার ছেলেকে একটা গুলি লেগেছে, আর আমরা তো পুলিশকে জানাইনি। তাহলে পুলিশ তাও তোর মতো অফিসার? আসছি একটা কারণে, যেটা বলবো তোমাদের। এটা কি খুব প্রয়োজন? হ্যাঁ। আমার ছেলে কোনো ভুল করে থাকলে মাফ করে দে বন্ধু, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। আরে তোর ছেলে কিছুই করেনি। এরই মাঝে নাফিস আসলো। সে চারপাশে পুলিশ দেখে অবাক। তারা তোর পুলিশকে ইনফর্ম করেনি। তাহলে কেবিনে ঢুকে বড় স্যারকে দেখে অবাক। সাথে সাথে চারপাশে খেয়াল না করে স্যালুট স্যার, আপনি এখানে? আরে নাফিস, তোমাকে খুঁজলাম কিন্তু দেখলাম না এখানে। আর আমি মাহিমকে দেখতে আসছি। ও আচ্ছা, আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? মারুফ স্যারকে চেয়ার এনে দে। ইয়েস স্যার। তারপর মারুফ একটা চেয়ার এনে দিল। বসুন স্যার। নাফিসের কাণ্ড দেখে মিম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর বাকিরা অবাক, শুধু আমার টিম বাদে। এখানে কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। নাফিসকে হতে পারে সে কি আমার থেকে কিছু লুকাইছে। বন্ধু, এসব কি হচ্ছে? নাফিস তোকে স্যালুট করছে, আবার নাফিসকে ওই ছেলে স্যার বলছে। কি হচ্ছে একটু বলবি আমাদের? আচ্ছা সবাই শান্ত হও, আমি বলছি। স্যার, এটা তোমার আঙ্কেলের আদেশ। বয়েস। ইয়েস স্যার। আমি এটা বলার সাথে সাথেই আমার টিম ও নাহিদ আঙ্কেল আমাকে স্যালুট করলো। বাকি পুলিশের নাহিদ স্যারকে দেখা দেখি তারও স্যালুট করলো। তারা ভাবতেও পারছে না একটা সাধারণ ছেলেকে ডিআইজি স্যার স্যালুট করছে। আর আমার পরিবার তো অবাকের চরম পর্যায়ে চলে গেছে। তারা সবাই বড় বড় করে তাকিয়ে আছে। বাবা, এইসব কি? তোর কথায় সবাই স্যালুট করছে কেন? কে তুমি বলো তো? কে তুই ভাইয়া? আমি কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। স্যার তাড়াতাড়ি বলেন, নাইতে আপনার পরিবারের হার্ট অ্যাটাক করবে। তুমি ভাইকে স্যার বলছো কেন? ম্যাম, আপনি স্যারকে জিজ্ঞেস করেন। হোয়াট ম্যাম? মিম কি বলে ফেলেছে সেটা লক্ষ্য করে চুপ হয়ে গেল। আচ্ছা সবাই শান্ত হও, আমি বলছি। বন্ধু, তোর ছেলে হলো। কিছু সময় থামলো, সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তোর ছেলে হলো স্পেশাল সিগারেট সিআইডি এসিপি মাহিম ইসলাম আরফে এমকে আর নাফিজের সহকারী এনএস এর বাকিদের দেখছি এরাই তোর ছেলেদের আড্ডার কাজ করে। তোর ছেলেকে আমার থেকে বড় অফিসার হবার প্রমোশন দেওয়া আছে, কিন্তু তোর ছেলে একটা কথা, এই পদে থেকে দেশের হয়ে কাজ করবে, আর অন্য কিছু অজানা থাক। আমার পরিচয় পেয়ে সবাই অবাক, সাথে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। এইসব কবে কবে হলো? কিভাবে? আর লুকিয়ে লাভ নেই। তোমাদের মনে আছে আমি আর নাফিস এইচএসসি রেজাল্ট দেওয়ার পর ঘুরতে গিয়েছিলাম। আসলে আমরা এই মাঠে গিয়েছিলাম, তারপর আস্তে আস্তে ট্রেনিং করি। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা মিশন শেষ করি কয়েকটা। এভাবে আমাদের পথ চলা। আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? সরি মা। ভাবি, কিছু বলার দরকার নেই, এটা উপর থেকে আদেশ ছিল। আমি ভাবতেই পারছি না আমার ছেলে এত বড় অফিসার। কিন্তু বাবা, এটা বাইরের কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, এই জন্য
তোর গুলি লেগেছে? হ্যাঁ। আচ্ছা আজ আমি আসি। তারপর স্যার সহ সবাই চলে গেল। আমার টিমও। মিম দাঁত কটমট করে নাফিসের দিকে তাকিয়ে আছে, আর নাফিস মাথা চুলকাতে লাগলো। আচ্ছা নওশিন, তুমি মাহিমকে খাবার দাও, আমরা সবাই বাইরে যাচ্ছি। সবাই বাইরে চলে গেল। নৌসিন খাবার বেড়ে আমার মুখের সামনে ধরলো, কিন্তু আমি মুখ ঘুরে নিলাম। কি হলো নাও? আপনার থেকে খাবো না, আমি একলাই খেতে পারবো। তুমি কি আমাকে ক্ষমা করবে না? না। নৌসিন কান্না করে আমার পা জড়িয়ে ধরলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝতে পারছি অনেক আগে। অনেক কান্না করলো। যখন দেখলো আমি কিছু বলছি না, তখন হাতে ফল কাটা ছুরি ধরলো। তবু দেখলো আমি কিছু বলছি না, তখন নিজের গলায় ধরলো। আমাকে ক্ষমা করবি, না হয় এক্ষুনি মারা যাব আমি। কি পাগলামি করছো, রাখো। আগে বলো মাফ করেছো নাকি? ওইটা রাখো, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সত্যি তো? হ্যাঁ, এবার ওইটা ফেলে কাছে আসো। নৌসিন ছুরি ফেলে আমার কাছে আসলো। ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। সবসময় পাগলামি তোমার, যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হবে? হ্যাঁ, সরি, তুমি তো ভুল বুঝলে। আমি নৌসিনকে বুকে টেনে নিলাম। তুমি যেদিন আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলে, সেদিন তোমার জন্য থাকা রাগ অভিমান আমার মন থেকে মুছে গেছে। তোমাকে অবহেলা করতেই চাইনি, বাট বোঝাতে চেয়েছিলাম আপনজন কষ্ট দিলে কেমন লাগে। সরি। পাগলি। কিছু সময় থেকে নৌসিন উঠে পড়লো। এখন কথা না বলে চুপচাপ খাও। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেছে। আমি বাসাতে থাকি, এখন সম্পূর্ণ সুস্থ আমি। নৌসিনের সেবার সাথে পরিবার তো আছেই। সকালে আমি ছাদে যেতেছিলাম, তখন এই মিমের কথা কানে আসলো। দেখো নাফিস, তুমি আমাকে আর ফোন দিবে না। তুমি আমার সাথে কথা লুকাও। আমি তোমাকে ভালোবাসি না নাফিস। তখন আমি সেখানে প্রবেশ করলাম। নাফিসকে তুই ভালোবাসিস? মানে ভাইয়া। আজ তোর খবর আছে, ফোন দে। মিমের থেকে ফোন নিয়ে তার হাত ধরে নিচে টেনে নিয়ে আসলাম। ভাইয়া, কাউকে কিছু বলিস না প্লিজ ভাইয়া। মা, বাবা। আমার চিৎকার শুনে সবাই নিচে এলো। কি হয়েছে, এত সকালে চিৎকার করছো কেন? তোমার মেয়ে প্রেম করছে আমার বন্ধুর সাথে, ওর সাহস কত বড়! এসব কি মিম? বাবা, আমি নাফিসকে ভালোবাসি অনেক দিন ধরেই। আমি আজকেই তোর বিয়ে ঠিক করব, ছেলে খুব ভালো। আমি নাফিসকে বিয়ে করব। সেটা কখনো না। নাফিস তো তোমার বন্ধু, ওর সাথে বিয়ে দিলে সমস্যা কি? সেটা তুমি বুঝবে না, তুমি ওকে নিয়ে গিয়ে রেডি করাও। মিম আমার থেকে হাত ছাড়িয়ে নিজের রুমে চলে গেল। কান্না করতে করতে নৌসিনও গেল। নাফিস তো ভালো। আমার উপর ভরসা আছে? তাহলে প্রস্তুত থাকো। নৌসিন মিমকে রেডি করাচ্ছে, আর মিম অনেক কান্না করছে। ভাবি, আমি নাফিসকে ছাড়া বাঁচবো না। আমি ওকে অনেক ভালোবাসি। তোমার ভাই যেটা করছে তোমার ভালোর জন্য করছে। সে আমার ভাই হতেই পারে না, আমার সুখ কেড়ে নিচ্ছে। আমি মিমকে ডাকতে এসে এই কথাটা কানে আসলো। কিছু বললাম না এই ব্যাপারে। তাদের রেডি করে নিচে আসো, পাত্রপক্ষ চলে আসছে। আমি যাব না, সাজবো না। যেতেই হবে। তারপর আমি একটা সুন্দর ওড়না নিয়ে মিমকে ঘোমটা দিয়ে দিলাম। তাদের হাত ধরে নিচে আসতে লাগলো। ওই তো আমার মেয়ে চলে আসছে। আমি গিয়ে মিমকে সেলের পাশে বসে দিলাম। কি হলো? এই ছেলের শরীর থেকে নাফিসের ইউজ করা পাকিস পারফিউমের সুগন্ধ আসছে কেন? তারপর নৌসিন মিমের ঘোমটা সরিয়ে দিল। মাশাআল্লাহ, মেয়ে আমাদেরও পছন্দ হয়েছে। বাহ নাফিস, তোর পছন্দ আছে বলতে হবে। এই নামটা শোনার সাথে সাথে মিম চোখ তুলে তাকালো। সাথে সাথে সে অবাক হয়ে গেল, সাথে অনেক খুশি। মিম আমার দিকে তাকালো, আমি তো মুচকি হাসলাম। তারপর আর কি, বিয়ে দিন তারিখ ঠিক করা হলো। ঈদের পরে তাদের বিয়ে। নাফিসের পরিবার দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল। মিম নিজের রুমে বসে আছে আর ভাবছে, আমি কিভাবে বললাম ভাইকে এই কথা বলতে? প্রত্যেকবার ভুল বুঝতে আমাকে কি ক্ষমা করবে, না মাপ চেয়ে নিব? ভাইয়া বাড়িতে আসলে? রাতে খাওয়া দাওয়া করে আমি আর নৌসিন নিজের রুমে বসে আছি, তখনই মিম আসলো। ভাই আসবো? আরে আয়, কিছু বলবি? আসলে ভাইয়া কিভাবে যে বলি। আরে কোনো সমস্যা হলে বল। ভাইয়া সরি, তোকে অনেক কিছু বলার জন্য। প্লিজ আমাকে মাফ করে দে। আরে পাগলি, আমি কিছুই মনে করি নাই। কান্না করিস না পাগলি। তোরা যে চুরি করে প্রেম করছিস, আমি সেই প্রথম থেকেই বুঝতে পারছি।
তাহলে এমন কেন করলো? আমার দোষ নেই বোন, আমার কি দোষ বল? তোকে কাঁদিয়েছি, তাই আমাকে দিয়ে এমন করিয়ে দিল। ঈদের শপিং কবে করবে? কাল পরশু। আচ্ছা, আর 3 দিন পর ঈদ। চলো না আজ ভালোবাসার সাগরে ডুব দিই। তোর তুমি যে কি বলো না, আমার লজ্জা করে। তোমার সব লজ্জা কাটিয়ে দিচ্ছি আমি। নৌসিনকে টান দিয়ে কোলের উপর বসে নিলাম, ঘাড়ে মুখ গুজে দিলাম নৌসিনের চুলে আর শরীরের মাথার উপর সুগন্ধ, যেটা আমি খুবই আসক্ত হয়ে পড়ছি। আমার ছোঁয়া পেয়ে নৌসিন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি নৌসিনকে ঘুরে দেখলাম চোখ বন্ধ করে আছে, মুচকি হেসে আস্তে আস্তে ঠোঁট দুটো আয়ত্ত করে নিলাম। নৌসিন আমার পেট খামচে ধরলো। নৌসিনের হার্টবিট ট্রেনের গতিতে চলছে মনে হচ্ছে। নৌসিন আস্তে আস্তে রেসপন্স করতে লাগলো। বিয়ের পর আজকে প্রথম আমরা মিলিত হতে চলেছি। দুজন হারিয়ে যাচ্ছি ভালোবাসার মহাসাগরে। একসময় গভীরভাবে ডুব দিলাম দুজন ভালোবাসা নামক আন্টার্কটিকা বা ইউরোপের থেকেও বেশি গভীরে, মহাসাগরের যার কোনো কুল কিনারা নেই, যার নাম স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। দেখতে দেখতে ঈদের কয়েকদিন কেটে গেছে। সবাই নিজের কর্মস্থানে যেতে ব্যস্ত, আবার কেউ কেউ ঘুরে বেড়ায় আত্মীয়র বাসায়, যেমন লেখক ঘুরছে। আজ সকাল থেকে সবাই রেডি হচ্ছে, কিন্তু কেন সেটা আমি ছাড়া কেউ জানে না। অনেকেই অনেক কথা জিজ্ঞেস করছে, কিন্তু আমি কিছুই বলি নাই। শুধু এটুকু বলছি বড় সারপ্রাইজ আছে। আমি বসে আছি ড্রয়িং রুমে, কখন থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু কারো আসার নাম নেই। আমার বউটা আসছে না। মেয়েদের সাজতে যে এত সময় লাগে কেন জানি না। দেখো তো আমাকে কেমন লাগছে। নৌসিনের কথা শুনে আমি সিঁড়ির দিকে তাকালাম। ও মা, এটা আমি কি দেখছি? সিঁড়িতে নীল পরি দাঁড়িয়ে আছে, নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, ও মা চোখে হালকা কাজল, এক কথায় অসাধারণ। থাক, আমার বউয়ের বর্ণনা দিয়ে মেয়ে পালিকাদের জেলাস করতে চায় না, অযথা তাদের মন ভাঙবে। অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ বর সাহেব। বাকিদের কত সময় লাগবে? চলে আসছি আমরাও। আচ্ছা মাহিম, আমরা কোথায় যাচ্ছি কিছু তো বলছিস না। বললে সার্ভিস থাকবে কিভাবে? আচ্ছা তাড়াতাড়ি চল। আমরা সবাই বাইরে আসলাম। কিরে মাহিম, গাড়িতে না বসে গেটে বাইরে আসলি কেন? একটু অপেক্ষা করো। কিছু সময় অপেক্ষা করার পর সাই সাই করে গাড়ি এসে থামলো আমার বাসার সামনে। দেশ বিদেশের সবচেয়ে দামি দামি গাড়ি। সবাই অবাক হয়ে তাকিয়েছে। ও, এসব গাড়ি আর এত দামি গাড়ি? হাসো কেন তুমি? মাস্কগুলো পরে নাও তোমরা। মাস্ক কেন পরবো? পড়তে বলছি পরে নাও। আমার কথা শুনে সবাই মাস্ক পরলো। গাড়ি থেমে গেল। সবগুলো গাড়ি থেকে গার্ড বেরিয়ে আসলো। সবার হাতে আধুনিক অস্ত্র। তাদের মাঝে লিডার ছেলেটি, নাম নিশান। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। সব রেডি তো? জি বস। তারপর নিশান এসে সব থেকে দামি গাড়ির গেট খুলে দিল। কি হলো, সবাই অবাক হয়ে আছো কেন? এখনো অবাক হবার বাকি আছে। আমার মাথায় তো কিছু আসছে না। সব আসবে, তাড়াতাড়ি ওঠো। তারপর সবাই গাড়িতে উঠে বসলো। এক এক করে সব মাইক্রো গাড়ি ছেড়ে দিল। গাড়ি চলতে লাগলো। আমরা কোথায় যাচ্ছি? আর এরা কারা? একটু ওয়েট করো, বুঝতে পারবে। আর হ্যাঁ, কেউ মাস্ক খুলবে না। গাড়িগুলো প্রবেশ করলো দেশের সব থেকে বড় কোম্পানি আর এশিয়ার তৃতীয় বিজনেস আইকন এমএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। গার্ড এসে দরজা খুলে দিল। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসলে সবাই কর্মচারী, প্রেস কনফারেন্সের লোক আছে। আমাকে দেখে সবাই এগিয়ে আসলো। সবার মাঝে নাভিস আগে আসলো আর আমাকে ফুলের মালা দিয়ে বরণ করলো। ওয়েলকাম বস। ধন্যবাদ। এইসব কি হচ্ছে? আস্তে আস্তে সবাই এগিয়ে এসে শুভেচ্ছা জানালো। পরিবারের কেউ কিছু বুঝতে পারছে না। এত বড় কোম্পানিতে আমরা কেন? অপেক্ষা করো। প্রেসের লোক আমার কাছে এগিয়ে আসতে লাগলো, কিন্তু গার্ডরা আটকে দিল। অনেক মানুষ অনেক কথা বলছে, অনেক কিছু জানতে চাইছে। স্যার, আপনি এতদিন সবার আড়ালে ছিলেন কেন? আর মাস্ক পরে আছেন কেন? এটা আমার ব্যক্তিগত, ছদ্মবেশী থাকতেই পছন্দ করি। এত তাড়াতাড়ি কিভাবে এত বড় বিজনেসম্যান আইকন হলেন? সবাই চেষ্টার পরিশ্রম, আর আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর কি লাগে। আমরা সবাই অফিসের ভেতরে গেলাম। পরিবারের দিকে তাকিয়ে আমার খুব হাসি পাচ্ছে। আমরা সবাই একটা বড় হল রুমে আসলাম। আমাদের জন্য বসার জায়গা ছিল, সেখানে বসলাম। দেশের সকল বিজনেসম্যান উপস্থিত ছিল। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ইশারায় বসতে বললাম। নৌসিন সামনে তাকিয়ে দেখলো তার বাবা এখানে উপস্থিত আছে। ধন্যবাদ সবাই উপস্থিত হওয়ার জন্য। এতদিন আমার বন্ধু অফিস দেখছে, ভবিষ্যতেও দেখবে। আপনারা অনেক সাহায্য করছেন। আপনিও আমাদের অনেক সাহায্য করছেন। এরা হলো আমার পরিবার। তারপর সবাইকে পরিচয় করে দিলাম আর নিজের পরিচয় দিলাম পরিবারের কাছে।
সবাইকে পরিচয় দেওয়ার পর আমার দিকে অবাক হয়ে দেখতে লাগলো। নাফিস আমার রুমে যাচ্ছে, এদের অফিসটা ঘুরে দেখা। ওকে চলেন সবাই। আমি নিজের অফিস রুমে চলে আসলাম আর নাফিস সবাইকে ঘুরে দেখাতে লাগলো। নাফিস, এইসব কবে থেকে? আমি ভাবতে পারছি না তোমরা এইসব করছো। সিক্রেট অফিসার এর যুক্ত হওয়ার পর আমি আর মাহিম অনলাইনে বিজনেস শুরু করি। মাহিমের দক্ষতা দিয়ে আস্তে আস্তে বড় হয়, তারপর সুনাম অর্জন। নাফিসের অফিস ঘুরে দেখছে আর সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। তোমার ভাই তো খুব ধনী, কিন্তু এমন করে চলে কেন? আমি জানি না, এই ব্যাপারে নাফিস আমাকে কিছুই বলেনি। অফিস ঘুরে সবাই আমার রুমে চলে আসলো। কি হলো, অফিস ঘুরে দেখা শেষ? তুই এত কিছু করলি আমাদের না জানিয়ে? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভারতে পারছি না, আমার ভাই এত বড় অফিসার, মালিক। তোর জামাইও ভাগিদার আছে। ও আচ্ছা। চল এখন বাসায় যাওয়া যাক। আমরা আবার অফিসের বাইরে চলে আসলাম। আগের গাড়িতে উঠে পড়লাম, কিন্তু গাড়ি অন্য রাস্তায় যেতে লাগলো। মাহিম, গাড়ি অন্য রাস্তায় যাচ্ছে কেন? আজ থেকে আমরা নতুন বাসায় থাকবো। তাই নাকি? আধা ঘন্টা পর গাড়ি এসে আরো বড় বাড়ির ভিতরে প্রবেশ করলো। রাজবাড়ি থেকেও বেশ সুন্দর, চারপাশে ফুলের সুন্দর বাগান, মাঝখানে দিয়ে যাওয়ার রাস্তা। সবাই ভেতরে প্রবেশ করলাম। বাহ, বাড়ির ভিতর আরো বেশি সুন্দর। মিম, চলো আমরা ঘুরে দেখি। হ্যাঁ ভাবি, চলো। মা, বাবা, তোমাদের যে রুম ইচ্ছে গিয়ে রেস্ট করো। তারা সবাই চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম 1 মাস পর। নতুন বাড়িতে আসার 1 মাস হয়ে গেল। নতুন বাড়িটা সবাই পছন্দ হয়েছে, সবাই আনন্দে আছে। আমি এখন কিছুদিন পর পর অফিসে যাই আর আগের এমকে আসি। আজ অফিসে অনেক কাজ ছিল, অফিস থেকে বের হতে অনেক লেট হয়ে গেল। নৌসিন কয়েকবার ফোন দিছে, আল্লাহ জানে বাসায় গেলে কি করবে। গাড়ি দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসলাম। বাসায় প্রবেশ করে দেখলাম চারপাশে অন্ধকার। আস্তে আস্তে হেঁটে নিজের রুমের সামনে চলে আসলাম। আস্তে আস্তে রুমে ঢুকে দরজা মেরে দিলাম। রুমের লাইট জ্বালাতে তো অবাক, বিছানা বাসর রাতের মতো অনেক সুন্দর করে সাজানো, আর তার মাঝে কেউ একজন ঘোমটা দিয়ে বসে আছে। আমার আশা দেখে কাছে এসে সালাম করলো। আমি নৌসনকে তুলে ঘোমটা সরিয়ে দিলাম। থাক আর বললাম না। আসতে এত সময় লাগলো তোমার? হ্যাঁ, একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, তাড়াতাড়ি আসো। ওকে। আমি দ্রুত ফ্রেশ হতে চলে গেলাম। বউকে দেখে মনে হচ্ছে রেগে আছে। ফ্রেশ হয়ে দেখলাম নৌসেন বিছানায় বসে আছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। বউ, আজ তুমি এই রূপে কেন? তুমি বুঝতে পারছো না? না গো। মা বলো তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবে, তাই আর কি। ও আচ্ছা। আজ আমাকে অনেক ভালোবাসা দাও। মহারানী যেহেতু বলছে তাহলে তো বাসতেই হবে। আমি নৌসেনের চুলের ভিতরে হাত ঢুকে কাছে টেনে নিলাম, দুইটো এক করে দিলাম। নৌসেনও আমার মাথা আঁকড়ে ধরলো, রেসপন্স করতে লাগলো। আস্তে আস্তে বেসামাল অবস্থা হতে লাগলো। নৌসেনকে বিছানায় শুয়ে দিলাম। আমি আতশোয়া অবস্থায় নৌসেনের ঠোঁটে ছোট্ট ছোট্ট করে কিস করতে লাগলাম, আর তাতে নৌসেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমি আস্তে আস্তে গলায় নেমে আসলাম, কিস করার সাথে সাথে ছোট্ট করে কামড়ে দিতে লাগলাম। এতে নৌসেন কেঁপে উঠে আমার পিঠ কামড়ে ধরেছে। গলা থেকে নিচে নামলাম আরো নিচে। নৌসেনের নাভি থেকে আমাকে আরো আকর্ষণীয় করছে। নিজেকে সামলাতে পারলাম না, গভীরভাবে কিস করলাম। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ভালোবাসার গভীরে যেতে লাগলাম, যেটা লেখক বলতে ইচ্ছে নয়। আমি আর নৌসেন মেতে উঠেছি ভালোবাসার উন্মাদে, যা স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। সবশেষে পূর্ণতা পেল আমাদের ভালোবাসার। গভীরভাবে ভালোবাসি বউ। আমিও ভালোবাসি বর। তুমি আমার ফেসবুকের বেস্টু যখন বউ। তুমি আমার লেখক বর। আমি নৌসেনকে আবার কিস করলাম, আবার মেতে উঠলাম ভালোবাসার মিশন। মাইশাকে তাড়াতাড়ি আমাদের মাঝে নিয়ে আসা। আমি পাঠক পাঠিকা ও লেখককে বলে দিয়েন যেন মাইশাকে তাড়াতাড়ি আমাদের মাঝে দিয়ে দেয়, তাকে খুব মিস করছি। আর হ্যাঁ, লেখককে রোমান্টিক কম দিতে বলবেন। সবাই মিস করছে এগুলো, কি কষ্ট ভাবেন না আপনারা? একদিন আপনাদেরও হবে। সমাপ্ত।